প্লিজ মিস্টার আরিয়ান স্টপ। কিসব বলছেন আপনি তখন থেকে? বলুন তো, তখন থেকে কিসব উদ্ভট উদ্ভট কথা বলেই যাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আর বলবো না, কিন্তু তুমি তাড়াতাড়ি পানি খেয়ে আমার সাথে চলো। রাহা তোমার জন্য অপেক্ষা করছে। আর সানা, তুমি মাধুর্যের কি বলবে বলো, রাহার কাছে যাও। মাধুর্য বলল, হ্যাঁ সানা, বলো তুমি কি বলবে। সানা দ্রুত বলে উঠল, না মানে, আচ্ছা আমি বরং পরে তোমার সাথে কথা বলি। হ্যাঁ, তুমি বরং গিয়ে পানি খেয়ে এসো, আমি উপরে যাচ্ছি, বাই। বলেই সানা সেখান থেকে একরকম দৌড়ে চলে যেতে লাগলো। আর আরিয়ান মুচকি মুচকি হাসতে লাগলো। এদিকে মাধুর্য সানাকে এভাবে চলে যেতে দেখে হতভম্ব হয়ে সেদিকে তাকিয়ে রইল। সানা ওপরে তার মায়ের কাছে গিয়ে মুখ ফুলিয়ে ধূপ করে চেয়ারে বসতেই সেলিমা বলে উঠল, কি হয়েছে আমার বাচ্চাটার? তোমার মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন? মামা, ওই আরিয়ান। সেলিমা দ্রুত মুখের কাছে আঙুল নিয়ে ইশারায় সানাকে চুপ হতে বলে বলল, আসতে বলো, কি হয়েছে? আরিয়ানের সাথে ঝগড়া হয়েছে? কিন্তু সে তো ঝগড়া করার ছেলে না। সানা গলা নামিয়ে দাঁতে দাঁত চিবিয়ে বলল, মামা, তোমার বাইরের ছেলে আমাকে একদমই পাত্তা দিচ্ছে না। আমার তো মনে হচ্ছে ও আমাকে সহ্যই করতে পারে না। অথচ ওই মাধুর্য না ফাদুর্য, ওই মেয়ের সাথে দেখো সারাক্ষণ আঠার মতো চিপকে আছে। ওই বাঙালি আনস্মার্ট মেয়েটার মতো কি আছে যা আমার মধ্যে নেই? তাছাড়া তোমার বাইয়ের বউ তো ওই মেয়েটাকে নিয়ে সারাক্ষণ আদিক্ষেতা করে বেড়াচ্ছে। শান্ত হও মামুনি, রাহার বিয়েটা হয়ে যেতে দাও। এরপর আমি আরিয়ানের সাথে তোমার বিয়ের ব্যবস্থাটা এবার করেই ছাড়বো। দেখো, যেভাবেই হোক ওদের রাজি করিয়েই ছাড়বো এবার। আর যদি সোজা আঙুলে ঘি না ওঠে, তাহলে আঙুল কিভাবে বাঁকাতে হয় তাও জানা আছে তোমার মায়ের। আর আরিয়ানকে কোনো রকমে একবার বাগে আনতে পারলে ওই পুচকি মেয়ে মাধুর্য নাকি, ওইটা তো কিছুই না, বুঝলে? সানা অস্থির হয়ে বলল, কি করবে তুমি মামা? সময় হলে দেখতে পারবে, এখন আনন্দ করো, জাস্ট চিল, ওকে? সানা মেকি হেসে বলল, ওকে মাই সুইট মামা। বিয়ের দিন চরম ব্যস্ততায় কাটে সারাদিন। কেউ নিজে সাজতে তো কেউ অন্যকে সাজাতে। আর বাড়িতে বড়রা তো নানা কাজে ব্যস্ত আছেই। এর মধ্যে রাহাকে এসে সাজিয়ে গেছে পার্লারের কয়েকজন মেয়ে। বিয়ের দিন মাধুর্য সারাক্ষণ রাহার কাছেই ছিল, শুধু নদী থেকে পানি আনার সময়টা বাদে। সকালে সবাই মিলে হই হুল্লারে করে নদী থেকে পানি আনতে যায়, শুধু রাহা আর বাড়ির কিছু মহিলারা বাদে। মাধুর্য আর আরিয়ানও যায় নদীর পাড়ে সবার সাথে। আর সেখানে গিয়েই ঘটে যায় আরেক ঘটনা। মাধুর্য যেহেতু সাঁতার জানে না আর পানিতেও তার ভয় আছে, তাই সে সবার সাথে কিছুটা দূরে নদীর পাড়ে একটু উঁচু স্থানে গিয়ে দাঁড়ায়, যাতে কেউ তাকে ভিজিয়ে দিতে না পারে বা পানিতে ফেলতে না পারে। কিন্তু এতে সে আরও বড় বিপদের সম্মুখীন হয়, কারণ সবাই যখন পানি ওঠানো নিয়ে আর মজা মস্তিতে ব্যস্ত, তখনই সুযোগ বুঝে সানা মাধুর্যকে পানিতে ফেলে দেওয়ার জন্য বুদ্ধি আটে। মাধুর্য যেহেতু সবার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে আর সবাইকে হইহুল্লারে ব্যস্ত, তাই এখানে থেকে মাধুর্যকে ফেলে দিলেই হয়তো কেউ টেরও পাবে না। তাছাড়া মাধুর্য যেখানে দাঁড়িয়ে সেখানটা কিছুটা উঁচু বলে সেখান থেকে নদীটাও অনেক গভীর বলে মনে হচ্ছিল সানার। তাই ভাবনা মাফিক একটা শয়তানি হাসি দিয়ে সে ধীর পায়ে মাধুর্যের দিকে এগিয়ে যায় পিছন দিক দিয়ে। আর এই দৃশ্য আরিয়ান চোখে এড়ায়নি। আরিয়ান মাধুর্যর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকলেও সে মাধুর্যর দিকে খেয়াল রেখেছিল, যেহেতু দুষ্টু সানাও এখানে এসেছে। কিন্তু সানা এটা টের পায়নি যে আরিয়ান সবটা দেখছে। তাই সানা ধীরে ধীরে মাধুর্যর পিছনে গিয়ে যেই মাধুর্যকে ধাক্কা দিতে যাবে, ঠিক তখনই আরিয়ান এসে ছু মেরে মাধুর্যকে সেখান থেকে সরিয়ে নেয়। ফলে ভারসাম্য হারিয়ে সানা নিজেই গিয়ে নদীতে পড়ে গিয়ে চিৎকার দিয়ে ওঠে। আর মাধুর্য দ্রুত মাথা তুলে আরিয়ানের দিকে তাকিয়ে আবার সানার চিৎকার অনুসরণ করে পিছনে তাকিয়ে দেখে সানা পানিতে পড়ে হাত পা ঝাপটাচ্ছে। সানার চিৎকার শুনে দ্রুত সবাই সেদিকে যেতে লাগলো, আর যারা পানিতে ছিল তারা সাঁতরে সানার কাছে যেতে লাগলো সানাকে বাঁচাতে। এদিকে সানার মা সেলিনা দ্রুত আনিয়ার কাছে ছুটে এসে নাকে কেঁদে কেঁদে বলতে লাগলো, এ কি আরিয়ান, তুমি এখানে এই মেয়েটাকে ধরে দাঁড়িয়ে আছো? তুমি দেখতে পাচ্ছ না আমার মেয়েটা পানিতে পড়ে গেছে? তুমি ছানাকে পানি থেকে ওঠানোর চেষ্টা না করে এই মেয়েটাকে ধরে দাঁড়িয়ে আছো কেন? আর তুমি তো এখানেই ছিলে এতক্ষণ, তাহলে ছানা কি করে পানিতে পড়লো বলো তো? আরিয়ান মাধুর্যর হাত ছেড়ে দিয়ে সেলিনার উদ্দেশ্যে বলল, আপনার মেয়ে তো সাঁতার জানে, তাহলে আপনি এত টেনশন কেন করছেন? তাছাড়া আপনার মেয়ে নিজের দোষে পানিতে পড়ে গেছে। সে মেরিনকে পানিতে ফেলতে গিয়ে নিজে পানিতে পড়ে গেছে।
সো এসব ড্রামা বন্ধ করেন। সেলিনা আগেই বুঝেছিল এখানে দোষটা সানারই, কেননা কোনোভাবেই কিন্তু সে ভেবেছিল আরিয়ানকে কোনোভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করবে কিংবা মাধুর্যের ওপর কোনোভাবে দোষ চাপাবে, কিন্তু সে জানতো না তার মেয়ে যে আরিয়ানের চোখেই ধরা খেয়ে গেছে, যার কারণে এখন আরিয়ানের সামনে থেকে কোনোভাবে কেটে পড়লেই সে বাঁচে। তাই দ্রুত আবার কান্নামাখা মুখ করে আরিয়ানের সামনে নাটক শুরু করে দেয় সে। সরি বাবা আরিয়ান, আসলে আমি জানতাম না ছানা এমন একটা কাজ করেছে। প্লিজ তুমি ছানার ওপর রাগ করো না। আর মাধুর্য, প্লিজ মামুনি তুমিও ছানার ওপর রাগ পুষে রেখো না। আসলে ও এখনো অনেকটাই বাচ্চা স্বভাবের, তো তাই হয়তো তোমার সাথে দুষ্টুমি করতে চেয়েছিল। প্লিজ রাগ করো না, হ্যাঁ? আর প্লিজ কাউকে এই কথাটা বলো না যে ছানা তোমাকে পানিতে ফেলতে চাইছিল। মাধুর্য বলল, না না আন্টি, ইটস ওকে, আমি কাউকে বলবো না। আসলে এরকম দুষ্টুমি তো বিয়ে শাদিতে হয়। আপনি সানার কাছে যান, দেখুন গিয়ে ওনার কোনো প্রবলেম হচ্ছে কি না। দেখুন সানাকে পাড়ে তোলা হয়েছে। আরিয়ান চলুন আমরাও সানার কাছে যাই। আরিয়ান মাথা নাড়ল, তারপর সেলিমা সানার কাছে যাওয়ার জন্য পা বাড়ালো। আরিয়ান আর মাধুর্য সেদিকে পা বাড়ায়। মাধুর্যের মা বাবা এসেছে বিয়েতে। মাধুর্যের বাবা আফসান চৌধুরী একজন ব্যবসায়ী এবং মা মাহিরা একজন গৃহিণী। যাই হোক, তারা আসার পর রাহা রাশেদা আর আমানের সাথে দেখা সাক্ষাৎ করে, আর সেই সময় আমান আর রাশেদা মাধুর্যর মা বাবাকে রায়হান খান আর মোনালিসা এবং আরিয়ানের সাথে পরিচয় করিয়ে দেন। আমান আর রাশেদা মেয়ের বিয়ের বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আগন্তুক অতিথিদের অভ্যর্থনায় দায়িত্ব নেয় রায়হান আর কিসমত। তাই রায়হানও খুব একটা সময় পাচ্ছে না মাধুর্যর বাবা মায়ের সাথে মাধুর্য আর আরিয়ানের বিয়ের ব্যাপারে কথা বলতে। তবে মোনালিসা মাধুর্যের মায়ের সাথে বেশ জমিয়ে আড্ডা দিচ্ছে, আর মোনালিসাও মেইন টপিক মাধুর্য। মাধুর্যের প্রশংসা যেন সে পঞ্চমুখ হয়ে উঠেছে। মাধুর্যের মাও এক বিদেশিনীর কাছ থেকে নিজের মেয়ের প্রশংসা শুনে খুশিতে চোখ মুখ যেন তার আলোতে ঝলমল করছে। এদিকে তিনিও এই কয়েকদিন তার মেয়ের কাছে আরিয়ান আর তার মা বাবার অনেক গল্প শুনেছেন ফোনে, যার কারণে তাদেরকে কাছ থেকে দেখার একটা ইচ্ছা এই কয়দিনে মনের ভিতর আকুম বাকুম করছিল। আর আজ সেই ইচ্ছেটা তার পূরণ হলো। তিনি এতদিন বিশ্বাসই করতে পারছিলেন না যে একজন বিলেতি মহিলা এতটা সরল হয়, এত সহজে মানুষের সাথে মিশে যেতে পারে। কিন্তু সহজে সরাসরি দেখে তিনি যে উপলব্ধি করতে পারছেন। তাছাড়া আরিয়ানের আচার আচরণে খুবই নম্র ভদ্রের মনে হচ্ছে তার। একটা ইংরেজ ছেলেও যে বড়দের এতটা সম্মান দেখাতে পারে তা মাধুর্যের মা বাবার জানা ছিল না। যথারীতি বিয়ের কাজ সম্পন্ন হলো। এবার রাহার বিয়ের পালা। বিয়ের বেলা রাহা আর বাড়ির অন্যান্য মহিলাদের হাউমাউ করে কান্না করতে দেখে আরিয়ান পুরো হতভম্ব হয়ে যায়। সে দেখলো এক পর্যায়ে মাধুর্য রাহাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করেছে। আরিয়ান তো পুরাই থ হয়ে গেছে এই দৃশ্য দেখে, কারণ সে কখনোই এমন কোনো বিয়ে দেখেনি লন্ডনে, যেখানে বিয়ের পর বউকে নিয়ে যাওয়ার সময় বউ এবং তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনরা এভাবে কাঁদে। তার উপর এখানে শুধু মহিলারাই না, বরং রাহার বাবা আর সেই সাথে রাহাকে আর কিসমতকেও চোখের পানি ফেলতে দেখা যাচ্ছে। আরিয়ান এইসব দেখে এক প্রকার বিরক্ত হয়ে যাচ্ছে। এর মধ্যে রাহা কান্নাকাটি করতে করতে আরিয়ান আর তার মায়ের দিকে এগিয়ে আসতে লাগলো। মা ছেলে দুজনেই একসাথেই দাঁড়িয়ে আছে। রাহা তাদের কাছে এসেই ও জেঠিমাকে বলেই মোনালিসার উপর ঝাঁপিয়ে পড়ল। মোনালিসা পড়ে যেতে নিয়েও কোনো রকমে নিজেকে সামলে নিয়ে রাহাকে সান্ত্বনা দিতে লাগলো। এদিকে আরিয়ান মনে মনে ভাবছে, এটা কি বিয়ে নাকি মরা বাড়ি যে সবাই এমন আচরণ করছে আর এত হাউমাউ করছে। যাই হোক, রাহা তার জেঠির থেকে বিদায় নিয়ে এবার আরিয়ানের সামনে গিয়ে ফুপাতে ফুপাতে বলতে লাগলো, ব্রো আমি চলে যাচ্ছে, আবার পরশু বা তরশু আসবো বৌভাতের পর। তাই তুমি কিন্তু একদম এরই মধ্যে লন্ডন চলে যাওয়ার নামও নিবে না। এরপর অবশ্যই আমার বৌভাতে তোমাকে থাকতে হবে, না হলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। আর শুনো, তোমার কত ছোট হয়েও দেখো আমার বিয়ে হয়ে গেছে। তাই এবার নিজেও বিয়ের জন্য তাড়াতাড়ি তৈরি হয়ে যাও। তোমার বিয়ে খাওয়ার জন্য আর তোমার বিয়েতে আনন্দ করার জন্য আমার মন এখনই কেমন আকুম বাকুম করছে। আরিয়ান কি রাহার কথায় হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। এই মেয়ে একদিক দিয়ে কান্নাকাটি করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে, আর আরেক দিক দিয়ে নাকি তার আরিয়ানের বিয়েতে আনন্দ করার জন্য মন আকুম বাকুম করছে। এদিকে রাহার কথা শুনে উপস্থিত সবাই হেসে উঠল। আরিয়ানও মুচকি এসে বলল, আচ্ছা বুঝলাম, কিন্তু তুমি একটু বলো যে তুমি ক্রাই কেন করছো এভাবে আমার বিয়ে করার জন্য? রাহা ফিক করে হেসে দিয়ে খানিক নিচু স্বরে বলল, আরে না ব্রো, আসলে এটা আমাদের বাঙালিদের কুলটুরে বিয়ের সময় আর বিদায়ের সময় বউদের কাঁদতে হয়,
না হলে মানুষ মন তো বলে, তাই একটু কাঁদছি আর কি। এটা জাস্ট একটা ফর্মালিটি, বুঝলে? আরিয়ান অবাক হয়ে কয়েক মুহূর্তে ভাবতে লাগলো, এটা আবার কেমন নিয়ম। এর মধ্যেই রাহা আবার বলে উঠল, আচ্ছা ব্রো, আমি আসি, হ্যাঁ? সবাই ওইদিকে অপেক্ষা করছে আমার জন্য। জেঠিমণি, আমি আসি, হ্যাঁ? তোমরা কিন্তু চলে যেও না আবার। আর অবশ্যই আমার বউ ভাতে যাবে কিন্তু, দেখবে অনেক মজা হবে। আসি তাহলে। বলেই রাহা সবার থেকে আবার বিদায় নিয়ে চলে গেল তার বরের গাড়ির কাছে। রাহার বিদায়ের পর কথা ছিল মাধুর্যের মা বাবা তাদের বাড়ি ফিরে যাবে, কিন্তু রায়হান আর আমান খান জরুরি কোনো বিষয়ে তাদের সাথে কথা বলবে বলে আটকে দেয় তাদের। ওইদিকে সানা আর তার মায়ের পেটে মুচোর মাধুর্যর বাবা মায়ের সাথে রায়হান খান কোনো জরুরি কথা বলবে তো ভেবে ভেবে, যাই হোক, রায়হান খান মাধুর্যের বাবা মায়ের সাথে আরিয়ান আর মাধুর্যের বিয়ের ব্যাপারে কথা বলবে বলে পরিবারের সবাইকে ডেকে একত্র করে বসার ঘরে। মাধুর্য আর আরিয়ানও এখনো কিছু জানে না আর বুঝতেও পারছে না এখানে কি হতে চলেছে। তা আমান সাহেব, আপনারা কি এমন জরুরি বিষয়ে আমাদের সাথে কথা বলতে চাইছেন বলুন তো? হ্যাঁ, কথা আসলে আমি নই, আমার বড় ভাই বলবে। ভাই তুই শুরু করে, এবার আমরা সবাই এসেই গেছি আর কি। রায়হান খান বলল। হ্যাঁ বলেছি। তারপর রায়হান খান আরিয়ানের সাথে মাধুর্যের বিয়ের প্রস্তাব পেশ করে মাধুর্যের বাবা মায়ের সামনে। মাধুর্যের বাবা মাও খুব খুশি হয় এমন একটা প্রস্তাব পেয়ে। আরিয়ানের মতো এমন একটা শিক্ষিত সুদর্শন ছেলে পেলে কেই বা হাতছাড়া করতে চাইবে। তবে যেহেতু আরিয়ান জন্মগতভাবে একজন ব্রিটিশ আর তার শিক্ষা দীক্ষা সংস্কৃতি সবই বিদেশি, তাই তারা কিছুটা চিন্তিত বোধ করছে তাদের মেয়ে এমন একটা বিদেশি সংস্কৃতি ছেলের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে কি না তা নিয়ে। তাছাড়া আরিয়ান যেহেতু একটা বিদেশি ছেলে, সেই ক্ষেত্রে তার চরিত্র কেমন হবে, বিয়ে শাদির মর্ম আর মর্যাদা তার কাছে কতটুকু, বা আদৌ বিয়ে নামক সম্পর্ক তার কাছে ম্যাটার করে কি না, নাকি আরিয়ান অন্যান্য বিদেশির মতোই উচ্ছৃঙ্খল, সেই নিয়েও তারা ভাবছে। তাই তারা এই ব্যাপারে ভাবার জন্য কয়েকদিন সময় চেয়েছে। রায়হান আহমেদও তাদের ভেবে দেখার জন্য সময় দিয়েছে। ওইদিকে সানা আর তার মা সাপের মতো ফুঁসছে আরিয়ান তার মাধুর্যের বিয়ের কথা চলছে দেখে। সানা বারবার তার মাকে ইশারায় বলছিল যেন মাধুর্যের সাথে বিয়ের কথা ঠিক হওয়ার আগেই তার মা তার মামাকে তার সাথে আরিয়ানের বিয়ের প্রস্তাব দেয়। আবার কিন্তু সেলিমা সানাকে চোখের পলকে ঝাপটে আশ্বস্ত করে যে সে সব করবে, কিন্তু এখন এত মানুষের সামনে এই সব নিয়ে কথা বলতে গেলে সমস্যা হতে পারে। আর এতে সবাই ওনাদেরকে কথা শোনাবে, কারণ এর আগেও আরিয়ান সানার সাথে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু আরিয়ান তা ফিরিয়ে দিয়েছে। আর সেটা আমানরাও বেশ ভালো করেই জানে। মাধুর্যের মা বাবা যেহেতু আজ রাতটা এখানেই থাকবে, তাই তারা খেয়ে দিয়ে চলে যায় নিজেদের থাকার রুমে। এদিকে বিয়ের কথা ওঠার পর থেকে মাধুর্য তো লজ্জায় আরিয়ানের সামনেই যেতে পারছে না, আর না পারছে আগের মতো স্বাভাবিকভাবে কথা বলতে তার সাথে। আজ আবার রাহাও নেই তার সাথে, তাই খেয়ে গিয়েই নিজের রুমে, মানে রাহার রুমে ঢুকে পড়েছে। ঘুম নেই চোখে, তাই বারান্দায় গিয়ে চাঁদ দেখে কিছু সময় কাটানোর সিদ্ধান্ত নিল সে। আরিয়ানও নিজের ঘরে গিয়ে বসে আছে, চিন্তা হচ্ছে তার মাধুর্যের মা বাবা মাধুর্য তার সাথে বিয়ে দিতে রাজি হবে কিনা। ওইদিকে সেলিমা সানাকে ঘরে পাঠিয়ে দিয়ে তার ভাইদের বলল তাদের সাথে তার একটা জরুরি বিষয়ে কথা আছে। রায়হান, আমান আর তাদের স্ত্রীরাও সেলিমার কথা শোনার জন্য বসার রুমে গিয়ে বসলো। যেহেতু অন্যরা সবাই যার যার রুমে চলে গেছে, তাই এখন সেলিমারও কথাটা বলতে সুবিধা হবে। সেলিমা কথাটা কীভাবে বলবে এই পরিস্থিতিতে, আর তার প্রক্রিয়াই বা কী হবে তাই ভাবছে সে। রায়হান গলা বাড়া দিয়ে বলে উঠল, কিরে, কিছু বলছিস না যে? এতক্ষণ বললি জরুরি কথা আছে, আর এখন এসে বসে আছিস, কিন্তু তোর কোনো কথা নেই। হ্যাঁ হ্যাঁ বলছি। আসলে ভাই কি করে কথাটা বলবো, তাও আবার এই পরিস্থিতিতে, সেটাই ভাবছি। আমান ভ্রু কুচকে বলল, এই পরিস্থিতি মানে কোন পরিস্থিতি? আসলে ভাই তোমরা রাগ করো না প্লিজ। আমি জানি এখন এই কথাগুলো আমার বলা উচিত হবে না, কিন্তু কি করব বলো, নিজের মেয়ের কষ্টটাও তো আমার সহ্য হচ্ছে না। তোমরা তো জানোই ছানা অনেক আগে থেকেই আরিয়ানকে পছন্দ করে, আর তার জন্য আমরা কয়েকবার তোমাদের কাছে বিয়ের প্রস্তাবও পাঠিয়েছি, কিন্তু তোমরা বারবার আমাদের ফিরিয়ে দিয়েছো। দেখো না, এই কারণেই জেদ ধরে ছানার বাবা এবার রাহার বিয়েতেও আসেনি। সে যাই হোক, তবুও এখন আমার মেয়েটার কথা ভেবেই আমি আবার তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা একটাবার আমার মেয়েটার কথা ভাবো। ও তো তোমাদের ভাগ্নি, তাই না বলো? উই আর আন্ডারস্ট্যান্ড সিলি মি, কিন্তু এখন তো আমাদের কিছুই খাবার নেই, কজ
আরিয়ান নিজে থেকে সানাকে বিয়ে করতে চায়নি, আর আমরাও তো আমাদের ছেলেকে জোর করতে পারি না। তোমার মেয়ের কথা ভেবে বিয়ে শাদির ব্যাপার দুজনের ইচ্ছে থাকা জরুরি। কি বলো রাইহান? রায়হান বলল, হ্যাঁ সেলিম, তোর ভাবি ঠিকই বলেছে। আরিয়ান যেহেতু তোর মেয়েকে বিয়ে করতে চায় না, তখন আমরা জোর করতে পারি না তাকে। তাছাড়া বিয়ে শাদির ব্যাপারে জোর জবরদস্তি করতে গেলে হিতে বিপরীত হয়ে যেতে পারে। তোর মেয়েকে জোর করে আমার ছেলের সাথে বিয়ে দিলেই সে কি সুখী হতে পারবে যদি সম্পর্কে ভালোবাসা আর বোঝাপড়ায় না থাকে? তাছাড়া আমি কয়দিনে যতটা বুঝতে পারছি তাতে আরিয়ান মাধুর্যকে পছন্দ করে, আর মাধুর্যকে বিয়ে করার ব্যাপারে কোনো আপত্তি জানায়নি। তাছাড়া মাধুর্য আরিয়ানকে বিয়ে করতে কোনো প্রকার আপত্তি আছে বলে মনে হয় না। কি বলিস আমান? আমরাও তাই মনে হয়। দেখ, সেলিমা সানা এখনো বাচ্চা একটা মেয়ে, ওর বয়স কম তাই পাগলামি করছে, কিন্তু তোরা বুঝের হয়েও যদি সানার মতো পাগলামি করিস, এমন অযৌক্তিক বায়না ধরিস, তাহলে তো হবে না। তোদের তো বুঝতে হবে তোদের মেয়ের কোনটা ভালো আর কোনটা খারাপ। তাছাড়া আরিয়ান তো বাচ্চা ছেলে নয় যে সে আমরা বললেই তোর মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। সে একজন অ্যাডাল্ট পার্সন, যথেষ্ট বয়স হয়েছে তার নিজের ভালো মন্দ বোঝার এবং নিজের জীবনের সিদ্ধান্তগুলো নিজে নেবার। সেখান থেকে কাকে বিয়ে করবে সে না করবে সেটাও সে নিজেই ঠিক করবে। আমরা এই ব্যাপারে তার উপর কোনো প্রভাব খাটাতে পারি না। আশা করি তুই ব্যাপারটা বুঝবি আর নিজের মেয়েকে বুঝবি। আশা করি এই ব্যাপারটা নিয়ে এই বাড়িতে আর কোনো কথা উঠবে না, কারণ তুই জানিস যে মাধুর্য আর আরিয়ানের বিয়ের ব্যাপারে কথা চলছে। এই সময় মাধুর্যর বাবার কানে এইসব কথা গেলে তারা উল্টোপাল্টা ভাবতে পারে আমাদের। তাই দয়া করে এই ব্যাপারটা এখানেই ভুলে যা, আর তোর মেয়ের বিয়ের জন্য চিন্তা করিস না। আমরা তো আছি, আমরা দেখে শুনে একটা ভালো পাত্রের হাতেই আমাদের ভাগ্নিকে তুলে দেবো। তুই শুধু ওকে বুঝিয়ে শুনিয়ে আরিয়ানের চিন্তাটা ওর মাথা থেকে বের করার চেষ্টা কর। কিন্তু ভাই, এবার রাশেদা বলে উঠল, আর কোনো কিন্তু নয় সেলিমা আপা, নিজের মেয়ের ভালোর জন্যই এটা তোমায় করতেই হবে, নইলে পরে তোমার মেয়েই কষ্ট পাবে, আর তখন তার জন্য তুমি নিজেই দায়ী থাকবে। যদি সব জেনে শুনে তুমি তোমার মেয়েকে এখন থেকেই না সামলাও। তাছাড়া কাউকে শুধু পছন্দ করা আর গভীরভাবে ভালোবাসা এক নয়। আমার বিশ্বাস সানা আরিয়ানকে পছন্দ করলেও ভালোবাসে না, ও শুধু নিজের আবেগ আর জেদের বশে এমন পাগলামি করছে। আর এই জেদের বশে আজ মাধুর্যকেও সেই পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করতে গিয়ে নিজেই পানিতে পড়ে গেছে। আমার কিসমত বলেছে সব তার, সে নিজ চোখে দেখেছে এই দৃশ্য। কিন্তু ভাগ্যিস সানা মাধুর্যকে ধাক্কা দেওয়ার আগে আরিয়ান মাধুর্যকে সরিয়ে নেয় সেখান থেকে, আর সানা গিয়ে পানিতে পড়ে। নইলে আজ যদি সানার পরিবর্তে মাধুর্য পানিতে পড়ে যেত কি হতো তখন বুঝতে পারছো? মেয়েটা সাঁতার জানে না আর পানিকেও খুব ভয় পায়। আমার তো শুনেই বুকটা ধুক করে উঠেছিল। কি ভয়ানক কাণ্ড হতে চলেছিল আজ তোমার মেয়ের জন্য। রায়হানরা সবাই অবাক হয়ে এতক্ষণ রাশেদার কথাগুলো শুনছিল। আমান রেগে গিয়ে তার বোনকে বলল, শুনছিস তোর মেয়ের কাণ্ড কারখানা? আমি তো এসব কিছু জানতামই না। আজ আরিয়ান মেয়েটাকে না বাঁচার কি হতো বুঝতে পারছি। কি জবাব দিতাম মেয়েটার মা বাবাকে? আর এই যে মেয়ের জন্য তুই আমার কাছে এই সাফাই গাইছিস, আরিয়ানের বউ করার জন্য এত পাগল হয়ে আছে। আরে তোর মেয়ে তো নিজের স্বার্থের জন্য দেখছি মানুষ খুন করতে পারবে কি বলছিস? ইতিমধ্যে করার চেষ্টাও করে ফেলছে। আমার তো তোর মেয়েকে এখন ভাগ্নি বলে ডাকতেও লজ্জা হচ্ছে। আর এই মেয়েকে কিনা আমার খাঁটি হিরার নাই স্বচ্ছ আর এত নম্র একটা ভাতিজি আরিয়ানের বউ করার জন্য এতবার করে প্রস্তাব পাঠিয়েছিস। ভাগ্যেস আরিয়ান রাজি হয়নি, নইলে তো ওই উড়নচণ্ডী আর উগ্র স্বভাবের মেয়ে তো ছেলেটার জীবনটাকে অসহ্য করে ফেলতো। সেলিমা এবার কেঁদে উঠল, ফোপাতে বলতে লাগলো, তুমি আমার মেয়েকে এভাবে বলতে পারলে ভাইয়া? ও তোমার ভাগ্নি নয়। মানলাম না বুঝে একটা ভুল করে ফেলেছে, তাই বলে তুমি এভাবে বলতে পারলে আমার মেয়েকে? থাকবো না আমি আর এখানে। কালকেই আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব কানাডায়। এত অপমান আর সহ্য হচ্ছে না। কোথাকার একটা মেয়ে, সে দুদিনেই তোমাদের এত আপন হয়ে গেল, আর আমার মেয়ে এখন তোমাদের সবচেয়ে পর, তাই না? রায়হান বিরক্তি নিয়ে বলে উঠল, হ্যাঁ থাম তোরা। সেলিনা, তুই এখন যাই বলিস না কেন, শাক দিয়ে কিন্তু মাছ ঢাকা যায় না। তোর মেয়ে যেটা করেছে সেটা কিন্তু তোর কাছে অপরাধ বলে মনে হচ্ছে না। আর আমি তো বলবো এটা শুধু অপরাধ নয়, বরং জঘন্যতম অপরাধ। অথচ তুই বলছিস না বুঝে এটা ভুল করে ফেলেছে। সব অপরাধী বলে সে না বুঝে করে ফেলেছে, কিন্তু তুই তো বুঝের নিজে মেয়েকে এর জন্য কোনো শাসন করেছিস? মনে তো হচ্ছে তুই আগে থেকে জানতে যে তোর মেয়ে এরকম একটা কিছু করেছে। সেলিমা কান্নার গতি আরো বাড়িয়ে দিয়েই মোনালিসা বলল, আচ্ছা রায়হান, তুমি ওকে আর কথা শুনিও না। দেখতে পাচ্ছ তো মেয়েটা খাচ্ছে, আর সানাও তো না বুঝেই কাজটা করে ফেলেছে।
থাই মেয়ে থাকে, আমরা ওকে আর বকো না। সেলিমা বোনটি আমার, খান্না খাটি না করে এবার নিজের ঘরে যেয়ে ঘুমিয়ে পড়ো। আর রায়হান চলো আমরা ঘুমিয়ে পড়ি গিয়ে। ওইদিকে অনেক রাত হয়ে গেলেও মাধুর্য আর আরিয়ানের কারো চোখেই ঘুম নেই। তাই আরিয়ান আর মাধুর্য দুজনেই দুই দিক থেকে ভাবছে একটু ছাদ থেকে ঘুরে আসবে। যেই ভাবা সেই কাজ। দুইজনেই দুই দিক দিয়ে নিজেদের ঘর থেকে বের হয়ে ছাদে যাওয়ার জন্য পা বাড়ালো। সিঁড়ির কাছে যেতেই দুজনে একে অপরের সাথে ধাক্কা খেয়ে মাধুর্য ভয়ে ভূত বলে চিৎকার দিতে নিলেই আরিয়ান তার মুখ চেপে ধরে বলল, স্টপ, আই এম আরিয়ান, আমি ভূত নই। মাধুর্য যেন এবার শরীরে প্রাণ ফিরে পেল। সে মুখ থেকে আরিয়ানের হাতটা সরিয়ে দিয়ে বড় বড় শ্বাস নিতে লাগলো। আরিয়ান আবার বলল, আর ইউ ওকে? এত ভয় কেন পাও? ভূত বলে কিছু আছে নাকি? মাধুর্য ভ্রু কুঁচকে বলল, ও রিয়েলি? তাহলে সেদিন যে বললেন আপনি নাকি ওই দিঘির মধ্যে ভূতকে সাঁতার কাটতে দেখেছেন, ভূত না থাকলে এটা কেন বলছিলেন শুনি? আরিয়ান মিষ্টি এসে বলল, আরে ওইটা তো আমি সানাকে ভয় দেখানোর জন্য বলেছিলাম। বাট আই বিলিভ ইন ঘোস্ট, কারণ ভূত বলে কিছু হয় না, বুঝলে? বলছে আপনাকে? আরিয়ান ভ্রু কুঁচকে বলল, কি বলেছে আর কে বলেছে? জানি না, কিন্তু আপনি এত রাতে এখানে কি করছেন? ও, আমি তো রুফটপে যাচ্ছিলাম। বাট তুমি এখানে কি করছো এত রাতে? আরে আমি তো ছাদে যাচ্ছিলাম। ও রিয়েলি? তাহলে তো ভালোই হলো। চলো আমরা দুজনে একসাথে যাই, দুজনে অনেক গল্প করব, কি বলো? চলুন তাহলে। এরা দুজন ছাদের এক পাশে গিয়ে দাঁড়ালো। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। এক পর্যায়ে আরিয়ান বলল, তুমি কি আমার উপর রাগ করেছ? মাধুর্য অবাক চোখে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, না তো, হঠাৎ এই প্রশ্ন কেন করলেন? না মানে ওই যে আমার মম ড্যাড, তোমার মম ড্যাডের সাথে আমাদের বিয়ের কথা বলছে, তাই। অ্যাকচুয়ালি আমি এসব কিছু জানতাম না, আমাকে আগে থেকে কিছু জানানো হয়নি, তাই তুমি আমার উপর রাগ করো না প্লিজ। মাধুর্য মুচকি হেসে বলল, আমি আপনার উপর রাগ করেছি সেটা আপনাকে কে বললো? আমি বলেছি? না বলনি, কিন্তু তুমি বিয়ের কথা হওয়ার পর থেকে আমার সাথে আর আগের মতো কথা বলছো না, যেমন যেন নিশ্চুপ হয়ে গেছো। মাধুর্য এবার মুচকি এসে বলল, আপনি ভুল বুঝছেন, আমি মোটেও আপনার উপর রাগ করিনি। তবে হ্যাঁ, যদি আপনি আমাকে বিয়ে করতে না চান তাহলে আমাকে সরাসরি কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না করে বলে দিতে পারেন, জাস্ট মি, আমি কিছু মনে করব না। তাছাড়া আপনার কালচার, আপনার স্ট্যাটাস সব কিছু আমার থেকে অনেক আলাদা। তাই আমাকে আপনার ওয়াইফ হিসেবে পছন্দ না হওয়াটা স্বাভাবিক। তাই যদি আমাকে ভালো না লাগে তাহলে ভদ্রতার খাতিরে বা আমার মন রাখার জন্য মনের মধ্যে কোনো কথা লুকিয়ে রাখবেন না। যদি কিছু বলার থাকে তাহলে বিয়ের কথাবার্তা আর সামনে এগোনোর আগে সেটা বলে ফেলুন প্লিজ। আরিয়ান মাধুর্যের দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, ইউ নো ম্যারিন, আমি না কখনোই কোনো মেয়ের এতটা কাছে আসেনি যতটা তোমার কাছে এসেছে। কোনো মেয়ের দিকে এত ভালো করে দেখিও নি যেভাবে তোমাকে দেখেছে। আই সোয়ার, লন্ডনে বাংলাদেশে অনেক মেয়ে দেখেছে, বাট আই থিঙ্ক আমার চোখে দেখে সবচেয়ে বেস্ট মেয়েটা শুধুই তুমি। আমি আজ এই কথাগুলো বলছি কজ আমার মনে হচ্ছে আজ তোমাকে এগুলো বলা উচিত। এরপর কি আমার ব্যাপারে তোমার আর কোনো কনফিউশন আছে? মাধুর্য অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। সে কি বলবে আরিয়ানের কথার জবাবে ভেবে পাচ্ছে না। সে ভাবতেও পারছে না যে এই ইংরেজ সাহেবটা কখনো তাকে এতটা পছন্দ করে বসবে, আবার নিজের মুখে এত সুন্দর করে তার মনের কথাগুলো প্রকাশও করবে মাধুর্যের কাছে। ওরা দুজনেই দুজনের চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ বাগানের দিক থেকে কিছু একটা শব্দ শুনে আরিয়ান আর মাধুর্য দুজনেই দ্রুত ছাদ থেকে নিচের দিকে তাকায়। ওরা দেখলো ছায়ার মতো কিছু একটা বাগানের দিক থেকে বাড়ির ভিতরের দিকে যাচ্ছে। মাধুর্য ভয়ে দ্রুত আরিয়ানের হাত চেপে ধরে চোখ খিচে বন্ধ করে আরিয়ানকে বলতে লাগলো, আরিয়ান দেখুন ভূত, আমার খুব ভয় করছে আরিয়ান, ভূতটা তো বাড়ির ভেতরে ঢুকছে। আরিয়ান এখন কি হবে? মাধুর্যর কান্না দেখে আরিয়ান বেকুব বনে গেল। একে তো বাড়িতে কি ঢুকলো সেই চিন্তা, তার উপর মাধুর্যের কান্নাকাটি। আরিয়ান দ্রুত মাধুর্যকে শান্ত করার জন্য বলল, ডোন্ট ওয়ারি ম্যারিন, প্লিজ তুমি ভয় পেও না, আমি আছি তো এখানে, কিচ্ছু হবে না তোমার। আর তোমার মনে হচ্ছে ওইটা কোনো ভূত নয়, বরং কোনো চোর। মাধুর্য দ্রুত চোখ খুলে আরিয়ানের দিকে তাকাতেই আরিয়ান মাথা নেড়ে বলল, আই থিঙ্ক আ থিফ কেম টু দ্য হাউস। চলো আমরা কুইকলি নিচে যাই, গিয়ে ওই চোর ব্যাটাকে ধরে ছাপখানি দিই। মাধুর্য অবাক হয়ে বলল, ছাপখানি?
সবখানে মিন্স ফ্লোগিং। মাধুর্য ভ্রু কুচকে বলল। ও চাপকানি। আরিয়ান দ্রুত মাথা নেড়ে বলল, ইয়া প্লিজ, এবার তাতে চলো, নইলে চোর চুরি করে পালাবে। ওরা দুইজন ছাদ থেকে দ্রুত নিচে নেমে একদম শব্দহীনভাবে এগোতে লাগলো আর চারপাশে চোখ বুলাতে লাগলো। হঠাৎ রান্নাঘর থেকে একটা কিছু শব্দ হলে দ্রুত আরিয়ান মাধুর্যকে একদম বিনা শব্দে তার সাথে রান্নাঘরের দিকে এগোতে লাগলো। মাধুর্য ও আরিয়ানের কথার মতোই এগোতে লাগলো। ওরা ধীরে ধীরে রান্নাঘরের সামনে যেতেই কিসমতের গলার আওয়াজ শুনতে পেলে ভিতর থেকে। দুইজন দুইজনের দিকে ভ্রু কুচকে একবার তাকিয়ে আবার চুপ কান পাতালো রান্নাঘরের দিকে। ভিতর থেকে শোনা গেল, সম্মানিত হাবিবি ইয়া চোর সাহেব, বলেছি যে দুনিয়াতে এক কাজ করতে এই আধুনিক যুগে এসেও আপনি চুরি কেন করছেন ভাই সাহেব? ভেতর থেকে কিসমতের কথা শুনে এদিকে মাধুর্যের মারাত্মক হাসি পেয়ে গেল। আরিয়ান দ্রুত মাধুর্যের হাসির শব্দ বের হওয়ার আগেই নিজের হাত দিয়ে মাধুর্যের মুখ চেপে ধরে। মাধুর্য নিজেকে সামলে নেয়। ওইদিকে ভিতরে চোর ফ্রিজ থেকে রাস্তার মধ্যে বিয়েতে সব বেঁচে খাওয়ার খাবারগুলো ঢুকাতে ঢুকাতে কিছুটা মাতাল মনোস্বরে বলতে লাগলো, এটা আমাগো খানদানি পেশা। যুগ যতই আধুনিক হোক, আমরা আমাগো খানদানি পেশা ছাড়বার পারুম না। এটা আমাগো ইজ্জতের প্রশ্ন। আপনাগো যেমন বংশ পরম্পরা আছে, তেমনি আমাগোও আছে। আর আমরা কোনো মতেই আমাগো খানদানি পেশা ছাইরা বংশের মুখে চুনকালি মাখবার পারুম না। অহন কথা কম কইয়া আমারে চুরিতে সাহায্য করেন। বেশি কথা কইলে বাড়ির লোকজন জায়গা যাইব গা। আর আপনাকেও বাড়ির সব লোকজন নিশ্চয়ই আপনার মতো এত মহৎ হৃদয়বান না যে আমারে খাতির যত্ন কইরা কইব, ল বাবা যা খুশি লইয়া যাও। পরে হেরাইয়া আমারে ঠ্যাঙ্গানি দিলে সেই ঠ্যাঙ্গানের হাত থেকে আমারে বাঁচাইব কেডা? না ছি, এইসব কি বলেন? আপনি হচ্ছেন গিয়ে আমাদের জয়ফুন মানে মেহমান। আমরা কি আপনাকে ঠ্যাঙ্গানি দিতে পারি? আচ্ছা, আমি আর কিছু বলবো না, কিন্তু জনাব চোর সাহেব আর একটা কথার উত্তর দিবেন আমার। আর একটাই তো। আচ্ছা ঠিক আছে, আপনি যখন আমারে চুরি করবার একটা সুযোগ দিচ্ছেন, তখন আমিও না হয় আপনার একটা সুযোগ দেই। কন কি জানবার চান? না মানে বলছিলাম যে আনা মানে আমি যদি আপনাকে দেখার পর আপনার দুঃখটা না বুঝে বাড়ির লোকজনকে ডেকে আপনাকে ধরিয়ে দিতাম, তখন আপনি কি করতেন? কি আর করতাম, হয় যান পরাণ লইয়া ভাগতাম, আর নয়তো আপনি বেশি বাড়াবাড়ি করলে মানুষ আউনের আগে কোমরের থেকে ছুরিটা বাইর কইরা আপনারে ঘেচেং করে ঢুকাই দিতাম। নাউজুবিল্লাহ। ভাই চোর সাহেব, আপনি কি জানেন না যে মানুষ হত্যা হারাম কাজ? আর আপনি মনে হয় জানেন না যে জান বাঁচান ফরজ। কথায় আছে, চাচা আপনার প্রাণ বাঁচা। হের লাইগা আমিও নিজের জান বাঁচানোর লাইগা আপনারে মারলে আমার পাপ হইব না। কিসমতের গলা শুকিয়ে গেল চোরের কথা শুনে। সে শুকনো কাশতে লাগলো। চোর দ্রুত নিজের কাজ বন্ধ করে কিসমতের মুখ চেপে ধরে বলল, আরে মিয়া কাজতেছেন কেন? মানুষ জায়গা যাইব তো। আপনার কি পিপাসা পাইছে? একটু বাংলা দিমু? আমার কাছে জাপানি বাংলা মাল আছে। আমার এক ডাকাত বন্ধু দিছিল আর কইছিল হ্যাঁ নাকি আমার লাইগা জাপান থেকে আনছে। এইটা খাইবেন একটু? দেই, গলাটা ভিজান, ভালো লাগবো অনেক। দিমু একটু? হা করেন, ঢাইলে দেই। ধুর মিয়া চোর সাহেব, কি বলেন এসব? আমি একজন পাক্কা মুসলমান। বড় শক্ত আমার ইমান, বড় শক্ত আমার ইমান। আমি এসব খাই না, বুঝলেন? ইসলাম এসব খাবার হারাম। আপনিও পারলে ছেড়ে দেন, প্রয়োজনে মদের বদলে মধু কিনে খান। এতে নেই কোনো পাপ, নেই কোনো ক্ষতি, কিন্তু আছে শুধু উপকার। হ ভাই, এইটা ঠিকই কইছেন, কিন্তু অভ্যাস হয়ে গেছে তো, তাই ছাড়বার পারি না। তবে যাই হোক, আপনি যেহেতু আমারে এত উপকার করলেন, এত আদর আপ্যায়ন করলেন, নিজের মেহমান বইলা সম্বোধন করলেন, তাই আপনার কথাখান রাখার চেষ্টা করুন। আস্তে আস্তে এই বাংলা খাওয়া ছাইরা দিমু। কিন্তু ভাই, ইংরেজি খাওয়া যাইব তো, নাকি ওইটা খাইলেও পাপ হইব? ও নো নো নো, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু কোনোটাই খাওয়া যাবে না, কারণ হারাম ইজ হারাম। যেটা নিষেধ সেটা একদম সব দেশেই নিষেধ, এবং সব দেশের মুসলিমের জন্য নিষেধ। ও আচ্ছা, তাইলে আস্তে আস্তে ছাইরা দেমুনে। চোর এবারও অনেক ভাব গাম্ভীর্যের সাথে বলল, না, আগেই কইছি এটা আমাগো খানদানি পেশা। এই কাম কিছুতেই ছাড়ন যাইব না, তাইলে পরপারে আব্বা দাদাদের কাছে মুখ দেখাইবার পারুম না। তাই এই রিকোয়েস্টটা দয়া কইরা কইরেন না। আচ্ছা চোর সাহেব, আপনি বললেন আপনার বন্ধু জাপান থেকে আপনার জন্য বাংলা এনেছে। তার জাপানে কি বাংলাও বিক্রি হয়? হয়তো।
ল্যাংটাকাল থেকেই তো দেখতাছি জাপানি বাংলা বেছে। ল্যাংটাকাল থেকে মানে? আপনি কি ল্যাংটাকালে জাপান ছিলেন নাকি? তাহলে এই দেশে আসলেন কিভাবে? আরে ভাই, আমার জন্মটাই তো জাপানে। জাপানে থাকুন না তো কই থাকুন। আর এই দেশে আইছি কেমনে মানে? আমি তো এই দেশেরই পোলা। এটা কি পাকিস্তান নাকি যে আমার অন্য দেশ থেকে এই দেশে আইতে হইব? ও বুঝছি, আপনি ওই বিদেশি জাপানের কথা মনে করছেন। আরে না, আমি তো আমাগো গ্রাম জাপানের কথা কইলাম। আসলে আমাগো গ্রামের নাম জাপান গ্রাম। চোর আর কিসমতের মধ্যে আরও অনেক কথা চলছে। আসলে কিসমত রাতে পানি খেতে নিলে দেখে ঘরে পানি নেই, আর তাই রান্নাঘর থেকে পানি আনতে যেতেই কারো একটা ছায়া দেখতে পায় রান্নাঘরের দিকে যেতে। তাই কিসমতও ধীরে ধীরে সেদিকে এগিয়ে গিয়ে আস্তে করে রান্নাঘরের আলোটা জ্বালিয়ে দেয়। আর তখনই দেখতে পায় একটা লোক রান্নাঘরে কিছু খোঁজার চেষ্টা করছে, কিন্তু হঠাৎ আলো জ্বলে ওঠায় সে ভয়ে পিছনে ফিরে তাকাতেই কিসমত লম্বা করে সালাম প্রদান করে লোকটার উদ্দেশ্যে। লোকটা তখন ভয়ে ভয়ে সালামের উত্তর দিয়ে দৌড় দিতে নিলেই কিসমত দ্রুত তাকে ধরে ভয় নেই বলে আশ্বস্ত করে। তারপর লোকটার সাথে কথা বলে জানতে পারে লোকটা একটা চোর। সে এখানে চুরি করতে এসেছে, আর এসেই রান্নাঘর থেকে ভালো ভালো খাবারের গন্ধ পেয়েই আগে এসে এখানে ঢুকে খাবারের খোঁজে। তাই মেহমান প্রিয় কিসমত চোরকে মেহমান বানিয়ে আপ্যায়ন করার জন্য নিজেই ফ্রিজ খুলে দিয়ে চোরকে নিজের পছন্দ মতো খাবার বেছে নিতে বলে। আর তারপর চোরের কাজ চোর করে, আর সেই সাথে কিসমত চোরকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। আর এদিকে চোর আর কিসমতের কথোপকথন শুনে আরিয়ান আর মাধুর্য নিজেদের হাসি কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিল না বলে আরিয়ান দ্রুত নিজেকে সামলে মাধুর্যের মুখ চেপে ধরে সেখান থেকে নিয়ে চলে যায় আবার ছাদে। ছাদে গিয়ে মাধুর্যর মুখ ছেড়ে দিতেই মাধুর্য বড় বড় কয়েকটা শ্বাস ছেড়ে আরিয়ানের দিকে রাগে দৃষ্টিতে তাকাতেই আরিয়ান হেসে ফেলে। আর তার সাথে সাথে মাধুর্য এতক্ষণ ধরে পেটের ভিতরে জমিয়ে রাখা হাসির বোমটা ছেড়ে দিল। দুজনেই হাসতে হাসতে কাহিল হয়ে যাওয়ার অবস্থা। এভাবে হাসতে হাসতে হঠাৎ মাধুর্যর হাসির দিকে ভালো করে খেয়াল করতেই আরিয়ানের মাধুর্যের প্রতি ঘোর লেগে যায়। সে ঘোর লাগানোর দৃষ্টি মাধুর্যের দিকে তাকিয়ে আস্তে আস্তে মাধুর্যের দিকে এগোতে লাগে। আরিয়ান মাধুর্যের অনেকটাই কাছে চলে আসতেই মাধুর্য হাসি বন্ধ হয়ে গেল। সে দ্রুত আরিয়ানের উদ্দেশ্যে বলল, আরিয়ান, হোয়াট আর ইউ ডুইং? প্লিজ এতটা কাছে আসবে না আমার। কিপ ডিস্টেন্স প্লিজ আরিয়ান। মাধুর্যের কথায় হুঁশ ফিরে আরিয়ানের। সে দ্রুত মাধুর্যের থেকে সরে গিয়ে অন্যদিকে ফিরে জোরে জোরে দুটো শ্বাস ছেড়ে কিছুটা গম্ভীর গলায় বলে উঠল, আই এম সরি মেরিন, আই থিঙ্ক তোমার এবার নিচের ঘরে যাওয়া উচিত। প্লিজ গেট আউট ফ্রম হিয়ার and leave me alone for a while. আমি এখানে কিছুক্ষণ একা থাকতে চাই। মাধুর্য কিছু না বলে শুধু মাথা নাড়িয়ে নিঃশব্দে চলে গেল ছাদ থেকে। মাধুর্য চলে গেছে বুঝতে পেরে আরিয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের চারটার দিকে তাকিয়ে আনমনে বলে উঠল, গুড নাইট ম্যারিয়ান, আই এম সরি ফর মাই বিহেভিয়ার। কথাগুলো বলে আরিয়ান দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের ওই চারটার দিকে তাকিয়ে থাকে। আর ওইদিকে কিসমতের ব্যবহার আর মেহমান দাঁড়িয়ে খুশি হয়ে চোর ঘরের কোনো জিনিসপত্র না নিয়ে কিসমতের সাথে কিছুক্ষণ গল্প করে আর প্রয়োজন মতো কিছু খাবার নিয়ে চলে যায়। তবে কিসমত নিজের থেকে চোরকে তার হাত থেকে থাকা একটা দামি বিদেশি ঘড়ি গিফট করে দেয়। রাহার বিয়ের এক সপ্তাহের মধ্যেই আরিয়ানার মাধুর্যের বিয়ে হয়ে যায়। আর সানা আর তার মা রেগে মেগে রাহার বিয়ের পরের দিনই কানাডা চলে যায়। যাই হোক, আরিয়ানার মাধুর্যের বিয়েটা খুব কম সময়ের মধ্যে হলেও মোটামুটিভাবে খুব জাঁকজমকভাবেই বিয়ের আয়োজন করা হয়েছিল তাদের। মাধুর্যের মা বাবা মাধুর্য আর আরিয়ানের বিয়ের মাধ্যমে ভাবার জন্য সময় নেওয়ার পর রাশেদা, আমান এবং রাহা তাদের অনেক বোঝায় যে আরিয়ান বিদেশি হলেও সে একদম খাঁটি মনের একটা মানুষ। সে একদমই অন্যান্য ছেলেদের মতো নয় যে 10-12টা মেয়ে নিয়ে ঘুরবে, অনৈতিক কোনো কাজ করবে। জন্ম এবং বেড়ে ওঠা এই সব কিছুই আরিয়ানের বিদেশে হলেও সে নারীদেরকে খুব রেসপেক্ট করে। তাই সে কখনোই মাধুর্যকে কোনো কষ্ট দেবে না বা অসম্মান করবে না, বরং সব সময় মাধুর্যকে আগলে রাখবে, কারণ সে খুবই প্রোটেক্টিভ অ্যান্ড কেয়ারিং একটা ছেলে। আবার তাছাড়া মাধুর্যের বাবা মাও যে 2-1 দিন রাহার বিয়ের উপলক্ষে রাহাদের বাড়িতে ছিল, সেই সময়টাও তো তারা আরিয়ান আর তার ফ্যামিলিকে খুব ভালো কাছ থেকে দেখেছে এবং বুঝেছে আসলে তারা কেমন মানুষ আর আরিয়ানই বা কেমন প্রকৃতির ছেলে। তার উপর আবার তাদের মেয়ের মধ্যেও আরিয়ানের জন্য কিছুটা দুর্বলতা দেখতে পেয়ে তারা অবশেষে আরিয়ানের সাথে মাধুর্যের বিয়ে দিতে রাজি হয়। আর তারপর বেশ জাঁকজমকের সাথে নিজেদের মেয়েকে আরিয়ানের হাতে তুলে দেয়। বিয়ের সময় মাধুর্য সব আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীরা বিদেশি জামাইকে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছিল এক প্রকার যখন আরিয়ান বরযাত্রী দিয়ে মাধুর্যের বাড়িতে পৌঁছায়। যাই হোক, ভালোই ভালোই বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ হলো। এবার আরিয়ানদের লন্ডন ফেরার পালা।
কাজিনের বিয়ে খেতে এসে নিজেরও বিয়ে লেগে যাওয়া ভার্সিটি থেকে আরও 1 সপ্তাহের ছুটি বাড়িয়ে নিতে হয়েছিল আরিয়ানকে। কিন্তু এখন আর কিছুতেই ছুটি কাটানো যাবে না, তাই সময় নষ্ট না করে যত দ্রুত সম্ভব লন্ডনে গিয়ে পৌঁছাতে হবে আরিয়ানকে। তাই বৌভাতের পরের দিনই আরিয়ানরা লন্ডন ফেরার ব্যবস্থা করে রেখেছে। মাধুর্যের মা বাবা বৌভাতের উপলক্ষে এসে আরিয়ানদের বাড়িতেই রয়ে গেছে আরিয়ান আর মাধুর্যকে বিদায় দেবে বলে। পরের দিন আরিয়ানরা সবাই রেডি হয়ে নিচে নেমে এসেছে, আর রাহারা সবাই এবং মাধুর্যের মা বাবাও এসে সামনে দাঁড়িয়ে আছে তাদের বিদায় দেওয়ার জন্য। মাধুর্যের বাবা রায়হান খানের উদ্দেশ্যে বলল, ভাই সাহেব, আমার মেয়েটা তো আপনাদের হাতে তুলে দিলাম, আর এখন সে চলে যাচ্ছে আবার সেই দূর দেশে। আমরা তো চাইলেই যখন তখন এখান থেকে মেয়ের কাছে চলে যেতে পারবো না, আর মেয়ের সুবিধা অসুবিধাগুলো দেখতে পারবো না। তাই দয়া করে আপনারা আমার মেয়েটাকে একটু দেখে রাখবেন, আর ওকে আপনাদের ওই বিলেতি সংস্কৃতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য একটু সময় দিবেন। আসলে বুঝতেই তো পারছেন, আমার মেয়েটা একটা বাঙালি মেয়ে, আর তার শিক্ষা সংস্কৃতি সব কিছুই আপনাদের থেকে সম্পূর্ণ আলাদা। তাই একটু দেখবেন আমার মেয়েটাকে, আর আপনারাই বড় ওকে আপনাদের নিজেদের মতো করে গড়ে নিন, যাতে আপনাদের এবং আপনাদের ওই বিদেশি কালচারের সাথে সহজেই মানিয়ে গুছিয়ে নিতে পারে নিজেকে। আরে আপনার মেয়ে তো এখন আমাদের মেয়ে, আর তার প্রতি আপনাদের থেকে বেশি দায়িত্ব এখন আমাদের, বুঝলেন? একদম চিন্তা করবেন না। আপনারা মাধুর্য মামুনিকে নিয়ে আসুন, আর হ্যাঁ, যখন সুযোগ পাবেন চলে যাবেন মেয়েকে দেখতে। ওকে? জি অবশ্যই। আর বাবা আরিয়ান, তোমাকে বলছি, আমার মেয়েটাকে দেখে রেখো কেমন? এখন তো ওর সব দায়িত্ব তোমায়, তাই না? তাই একটু দেখে শুনে রেখো ওকে। আরিয়ান মিষ্টি এসে বলল, ডোন্ট ওয়ারি বাবা, আমি অলওয়েজ মেরিনের খেয়াল রাখবো এবং ওকে আগলে রাখবো, আপনি চিন্তা করবেন না। যাক, শুনে আশ্চর্য হলাম বাবা, তোমার আর তোমার বাবা মায়ের উপর আমার পূর্ণ আস্থা আছে। এবার মাধুর্যের মাও বলে উঠল, আরিয়ান, তোমার উপরে পূর্ণ বিশ্বাস আর ভরসা করি তোমার হাতে আমাদের মেয়েটাকে তুলে দিয়েছি, আর এতটা দূরে পাঠাচ্ছি। দয়া করে আমাদের এই ভরসা আর বিশ্বাসের মাধ্যমে রেখো। আর মাধুর্য, তুমিও কিন্তু তোমার শ্বশুরবাড়ি আর স্বামী মঞ্জ গিয়ে তাদের সাথে মানিয়ে গুছিয়ে থাকার চেষ্টা করবা, কেমন? এখন কিন্তু আর তোমার মা তোমার পাশে থাকবে না, আর তোমার মা তোমার পাশে থাকবে না। তাই নিজের প্রয়োজন অপ্রয়োজনে আর সুবিধা অসুবিধা সব আরিয়ানের সাথে শেয়ার করো। যে কোনো সমস্যা আরিয়ানের সাথে শেয়ার করে তাকে নিজেই সমাধান করার চেষ্টা করো। কোনো ক্ষেত্রেই নিজে নিজে কোনো পাকামো করতে যেও না, কারণ এটা কিন্তু তোমার নিজের দেশ না, বুঝলে? একটা অন্য দেশে যাচ্ছ, সেখানকার পরিবেশের সাথে মানুষদের সাথে মানিয়ে চলার চেষ্টা করো সব সময়। মাধুর্য মাথা নেড়ে তার মাকে আশ্বস্ত করলো যে সে তার মায়ের কথা মতোই চলবে। যাই হোক, সবার থেকে বিদায় নিয়ে আরিয়ানরা মাধুর্যকে নিয়ে বেরিয়ে গেল এয়ারপোর্টের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে নির্দিষ্ট সময়ে লন্ডনের ফ্লাইটে উঠে উড়াল দিল সুদূর লন্ডনের উদ্দেশ্যে। লন্ডন পৌঁছাতেই আরিয়ানরা দেখলো আরিয়ানের নানার বাড়ির লোকেরা, বন্ধুরা এবং আরও পরিচিত অনেকেই আরিয়ান আর তার বউকে স্বাগতম জানানোর জন্য এয়ারপোর্টে এসে হাজির হয়েছে। আরিয়ানের কাছে যেতেই সবাই আরিয়ান আর তার মাধুর্যকে ফুল দিয়ে অভ্যর্থনা জানালো। তারপর সবাই আরিয়ানকে থেকে বিদায় নিয়ে যার যার কাজে চলে যায়, আর আরিয়ানরা চলে যায় তাদের বাড়িতে। বাড়িতে পৌঁছে আরিয়ান গাড়ি থেকে নেমে মাধুর্যের হাত ধরে গাড়ি থেকে নামায়। গাড়ি থেকে নেমে একবার চারদিক চোখ বোলাতেই মাধুর্যর চোখ আটকে যায়। এত সুন্দর সাজানো গোছানো বাড়ি দেখেই মাধুর্যর মন ভরে গেছে। বাড়িটা যেন আস্ত একটা রাজপ্রাসাদ, আর সেই প্রাসাদের সামনেই প্রিন্স প্যালেস। তা দেখে মাধুর্যের মুখে এক চিলতে হাসি ফুটে উঠেছে। তার ঠোঁটের কোণে হাসি দেখে আরিয়ানও মুচকে এসে জিজ্ঞেস করলো, What happened? হাসছো কেন তুমি? মাধুর্য আরিয়ানের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, আপনাদের বাড়িটা ভীষণ সুন্দর। আরিয়ানও মিষ্টি হেসে বলল, থ্যাঙ্কস, বাট এটা এখন শুধু আমাদের বাড়ি নয়, বরং এটা তোমারও বাড়ি, বুঝলে ডিয়ার? মাধুর্য লাজুক হাসলো। এর মধ্যে আরিয়ানের বাবা মাও অন্য গাড়িতে করে বাড়ি এসে পৌঁছালো। তারা গাড়ি থেকে নেমেই আরিয়ানদের কাছে এলো। তারপর রায়হান বলল, কি ব্যাপার, তোমরা এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে যাওনি কেন? মোনালিসাও বলল, তাই তো তুমি প্রিন্স, এখনো মেরিনাকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো ভেতরে চলো। যাচ্ছি মম, মানে চলো আমরা ভেতরে যাই, আর আশা করি বাড়ির ভেতরটাও তোমার ভালো লাগবে। মাধুর্য মুচকি এসে মাথা নাড়ালো। আরিয়ান মাধুর্যের হাত ধরে প্যালেসের ভিতরে ঢুকলো। পিছনে পিছনে আরিয়ানের মা বাবাও ঢুকলো। বাড়ির ভিতরে ঢুকে মাধুর্য চোখ আরও বেশ ধাঁধিয়ে গেল। বাড়ির ভিতরটাও অনেক বিশাল, যেটা বাইরে থেকে বোঝা যায় না। আর এত সৌন্দর্য তা বলে শেষ করা যাবে না।
বাড়ির প্রতিটা জিনিসই যেন কেউ খুব সূক্ষ্ম হাতে সাজিয়ে গুছিয়ে রেখেছে এমন মনে হয়। মাধুর্য রাতে ফ্রেশ হয়ে ঘুমাতে এসে দেখে আরিয়ান ঘরে নেই, আর বিছানার ওপরে কয়েকটা শপিং ব্যাগ আর তার উপর একটা চিরকুট পড়ে আছে। মাধুর্য ভ্রুকুচকে বিছানার দিকে এগিয়ে গিয়ে চিরকুটটা খুলে পড়তে লাগলো। চিরকুটে লেখা আছে, Dear wife, all the clothes in the shopping bag are yours. These are all night clothes. Get ready for tonight by wearing any of your choice from here. Go and get ready in 5 minutes. Otherwise, if you take more than 5 minutes, then I will come and dress you. Will I come? Okay, I'm coming to you, darling. Lots and lots of kisses for you. মাধুর্য চিরকুটটা পরে হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না, কারণ আজ মাধুর্য আর আরিয়ানের প্রথম রাত। প্রচণ্ড ভয় আর অস্বস্তি বোধ করছে এখন মাধুর্যের। কিন্তু এইদিকে আরিয়ান যে কোনো সময় চলে আসবে, তাই তাকে আরিয়ান আসার আগেই তৈরি হতে হবে, নইলে আবার যদি আরিয়ান দুষ্টটা সত্যি এসে ওর পোশাক চেঞ্জ করতে চায়। মাধুর্য ভেবেই পাচ্ছে না আরিয়ানটা বিয়ের পর এতটা দুষ্ট হয়ে উঠলো কিভাবে। সুযোগ পেলেই মাধুর্যকে কোনো না কোনোভাবে হ্যারেস করে এই দুষ্টটা। আর এখন আবার 5 মিনিটের মধ্যে ওর দেয়া পোশাক পরে তৈরি না হলেই সত্যি না জানি এসে নিজ হাতে পোশাক পরাতে উঠে পড়ে লাগে কে জানে। তাই দ্রুত মাধুর্য গিয়ে ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিয়ে আরাম করে এসে বিছানায় বসে সবগুলো শপিং ব্যাগের পোশাকগুলো বিছানায় ঢেলে দিল। তারপর একটা পোশাক হাতে নিয়ে খুলতে দেখেই মাধুর্য চোখ বড় বড় হয়ে গেল। সেই সাথে নিজের অজান্তেই মুখের উপর একটা হাত চলে গেল তার। মাধুর্য মুখ থেকে হাতটা সরিয়ে দু হাতে পোশাকটা উল্টোপাল্টা করে দেখতে লাগলো, এটা কি পোশাক নাকি অন্য কিছু। এক এক করে সে সবগুলো পোশাকই উল্টে পাল্টে দেখতে লাগলো। কোনোটায় পুরো পিঠ খালি, তো কোনোটায় এক সাইড দিয়ে কোমরের নিচ থেকে পুরো গায়ের অংশ খালি, আর কয়েকটা তো এমন যে এগুলো দেখে মাধুর্য নিজেই নিজের চোখ ঢেকে ফেললো। সে এইসব পোশাক পরবে কিভাবে, আর এগুলো পরে আরিয়ানের সামনেই বা যাবে কীভাবে। লজ্জায় তো তার এখনই মাথা নিচু হয়ে যাচ্ছে, গাল গরম হয়ে যাচ্ছে। আবার অন্যদিকে দিয়ে আরিয়ানের প্রতি প্রচণ্ড রাগও লাগছে তার। আরিয়ানটা কি করে পারলো এমন সব বেশরম মার্কা পোশাক আনতে। মাধুর্য রেগে মেগে পোশাকগুলো সব এভাবে বিছানার উপর ছুঁড়ে ফেলে রেখে গিয়ে দরজার লক খুলে দিয়ে এসে মুখ ফুলিয়ে আবার বিছানায় বসে পড়ল। আজ হবে আরিয়ানের সাথে এক চোট। 5 মিনিট পরই আরিয়ান একগুচ্ছ ফুল হাতে করে ঘরে আসে, আর এসে দেখে মাধুর্য এখনও আগের পোশাকেই বিছানায় বসে আছে, আর তারপরে বিছানার ওপর সেই পোশাকগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তার সবচেয়ে বড় কথা, মাধুর্য আরিয়ানকে দেখেই অন্যদিকে মুখ ঘুরিয়ে মুখ ফুলিয়ে বসে আছে। আরিয়ান অবাক হয়ে মাধুর্যর কাছে গিয়ে বলল, What happened, my dear wife? তুমি এভাবে মুখ ফুলে কেন বসে আছো, আর এখন রেডি হওনি কেন? পোশাকগুলো কি পছন্দ হয়নি? মাধুর্য এবার কাঁদো কাঁদো গলায় অভিযোগ সুরে বলল, আপনি খুব খারাপ একটা লোক। এগুলো কি ধরনের পোশাক এনেছেন আপনি আমার জন্য? আমাকে কখনো এইসব পোশাকে দেখেছেন আপনি? আমি আপনাকে ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি দেখছি অন্য সব লুচু ছেলেদের মতো। এইসব পোশাক কিনতে কি আপনার একটু লজ্জা লাগলো না? আরিয়ান মাধুর্যের কথাটা কিছুটা অবাক হয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, লজ্জা কেন করবে? আর এগুলো তো স্লিপিং ক্লোথস, সবাই তো ঘুমানোর সময় এসব পরে ঘুমায়। তাহলে এগুলো কিনতে গেলে লজ্জা কেন করবে? আর তুমি কি যেন একটা বললে, লুচি না লুচু কি যেন? মাধুর্য দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ এটাই লজ্জা বলছি আপনাকে। আরিয়ান জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, ও আচ্ছা, বাট এ লুচা মানেটা কি? মাধুর্য আনমনে বলে বসলো, লুচ্চা মানে বাজে অসৎ চরিত্র, বুঝলেন? কথাগুলো বলেই মাধুর্য জিহ্বায় কামড় দিয়ে ফেললো। অনুশোচনার দৃষ্টিতে সে আরিয়ানের দিকে তাকালো। আসলে সে এগুলো মিন করে তখন এই কথাটা বলেনি আরিয়ানকে, কিন্তু এখন এর অর্থগুলো আরিয়ানকে বলতে গিয়ে সে খেয়াল করলো যে সে কি বলেছে। ওইদিকে আরিয়ান কিছুটা অভিমানী চোখে স্থিরভাবে কিছুক্ষণ মাধুর্যের দিকে তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিয়ে মাধুর্যের পাশ থেকে উঠে গেল। আসলে এই শব্দগুলো আরিয়ান একদমই নিতে পারেনি। সে তো জাস্ট তার বউয়ের জন্য এই পোশাকগুলো কিনেছিল, যদিও সে জানে মাধুর্য একজন বাঙালি মেয়ে, আর সে এইসব পোশাক হয়তো অভ্যস্ত নয়। যদিও এই দেশে এইসব পোশাক অন্যান্য পোশাকের মতোই স্বাভাবিকভাবেই পরে মানুষ, এমনকি দিনের বেলাতেও পরে, কিন্তু তবুও আরিয়ান মাধুর্যের কথা ভেবেই শুধুমাত্র রাতের পরার জন্য বলেছে এই পোশাকগুলো। আর তাছাড়া নিজের স্বামীর সামনে তো এইসব পরাই যায়। কিন্তু এই সামান্য ব্যাপারটার জন্য মাধুর্য আরিয়ানের চরিত্র নিয়ে কথা বলবে তা সে ভাবতেও পারেনি। কত আশা করে এসেছিল সে ঘরে। আজ তার আর মাধুর্যের ফার্স্ট নাইট, আর এই রাতে সে তার প্রিয়তমাকে তার সম্পূর্ণটা উজাড় করে দিয়ে তাকে পরিপূর্ণভাবে নিজের করে নেবে। কিন্তু কি থেকে কি হয়ে গেল? সামান্য কয়েকটা পোশাকের জন্য যে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে
আর মাধুর্য তাকে এভাবে ভুল বুঝবে জানলে আরিয়ান কখনোই এইসব পোশাক আনতো না। আরিয়ান হাতের ফুলগুলো বিছানায় ফেলে দিয়ে মাধুর্যর দিকে না তাকেই কিছুটা ধরা গলায় বলল, আই এম সরি ম্যারিয়ান, আমি বুঝতে পারিনি এই পোশাকগুলো এতটাই খারাপ যে আমি সেগুলো আমার ওয়াইফের জন্য কিনতে পারবো না, আর এর জন্য আমাকে ক্যারেক্টারলেস টাইটেলও পেতে হবে। বাই দ্য ওয়ে, আই এম রিয়েলি সরি ফর দিস। এবার তুমি ঘুমিয়ে পড়ো, আমি পাশের রুমে যাচ্ছি। গুড নাইট। বলেই আরিয়ান চলে যেতে নিলে দ্রুত মাধুর্য বসা থেকে উঠে আরিয়ানের হাত টেনে ধরল। আরিয়ান এক পলক মাধুর্যের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিয়ে জোরপূর্বক মুখটা কিছুটা হাসি ফুটিয়ে তুলে বলল, হোয়াট, কিছু বলবে? ও বুঝেছি, দাঁড়াও আমি পোশাকগুলো সরিয়ে নিচ্ছি। বলেই আরিয়ান মাধুর্যের হাত থেকে নিজের হাতটা সরিয়ে নিয়ে উল্টো দিকে ফিরে বিছানার কাছে গিয়ে পোশাকগুলো সব তুলে নিয়ে মাধুর্যের উদ্দেশ্যে বলল, এবার ঘুমিয়ে পড়ো, আমি এগুলো নিয়ে যাচ্ছি। আমি সরি আরিয়ান, আমি আপনাকে এসব কথা অত কিছু ভেবে বলিনি, জাস্ট রাগের মাথায় মুখ থেকে বেরিয়ে গেছে। আমি আর ভুলে কখনো এমন কথা আপনাকে বলবো না। প্লিজ আপনি আমার উপর রাগ করে থাকবেন না, ক্ষমা করে দিন আমাকে প্লিজ আরিয়ান। আমি তোমার উপর কোনো রাগ করিনি, এছাড়া দোষটা তো আমারই, তাই তোমার যা ঠিক মনে হয়েছে তুমি সেটাই বলেছ, তার জন্য তুমি কেন সরি বলছো? সরি তো আমি তোমাকে বলা উচিত। সো আমি আবার বলছি, আই এম সরি, প্লিজ তুমি খেদো না, আর আমি কখনো এমন কিছু করবো না, প্রমিস। বলেই আরিয়ান মাধুর্যকে আর কিছু বলার সুযোগ না দিয়ে লম্বা লম্বা পা ফেলে চলে গেল রুম থেকে বের হয়ে। আর মাধুর্য অসহায় চোখে সেদিকে তাকিয়ে রইল। রাতে আর কারোরই ঘুম হলো না। দুজনেই দুই ঘরে, আর তাদের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছে আস্ত একটা দেয়াল। আরিয়ান পাশের ঘরে গিয়েই সেই পোশাকগুলো মেঝেতে ছুঁড়ে ফেলে, গিয়ে সোফার উপর দু হাত মাথা চেপে বসেছিল আর সারা রাত সেই সোফাতেই ছিল। এদিকে মাধুর্য আরিয়ানের ফেলে আসা ফুলের গুচ্ছটা বুকে জড়িয়ে রেখে কেঁদে কেটেই রাত পার করে দিল। সকালে দুজনেরই চোখে ঘুম লেগে গেছিল, যার কারণে মাধুর্য আরিয়ান দুজনেই অনেক বেলা করে ঘুম থেকে ওঠে। আর ওইদিকে রায়হান এবং মোনালিসা ওরা দুজনে একসাথে আছে ভেবে বসে আছে, আর তাই ব্রেকফাস্ট ওদের না ডেকে ওদের খাবারগুলো আলাদা করে তুলে রাখে। মাধুর্য আর আরিয়ান দুজনেই একসাথে ঘুম থেকে ওঠে। অনেক লেট হয়ে গেছে দেখে দুজনেই দ্রুত যার যার রুমে ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিয়ে বের হয়ে পোশাক পরে দুজনেই ঘর থেকে বের হতে গিয়ে একে অপরের মুখোমুখি হয়ে যায়। আরিয়ান মাধুর্যকে দেখে কৃত্রিম হেসে গুড মর্নিং বলে পাশ কাটিয়ে চলে যেতে নিলে মাধুর্য দ্রুত বলে উঠল, আপনি কি কোথাও বের হচ্ছেন? ওয়াই? না মানে দেখে মনে হচ্ছে কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছেন, তাই জিজ্ঞেস করছি। ও বাই দ্য ওয়ে, হ্যাভ ইউ হ্যাড ইউর ব্রেকফাস্ট? মাধুর্য মাথা নিচু করে বলল, নো। আপনি? আরিয়ান অবাক হয়ে বলল, না করিনি। বাট তুমি এখনো কেন করনি? না মানে আজ ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, আমারও সেম রিজন। বাই দ্য ওয়ে, তুমি ব্রেকফাস্ট করে নাও, আমি একটু বাইরে বের হচ্ছে। মাধুর্য দ্রুত জিজ্ঞেস করলো, এ কি আপনি না খেয়ে বেরিয়ে যাচ্ছেন? ডোন্ট ওয়ারি, আমি বাইরে খেয়ে নেব। অ্যাকচুয়ালি আমার একটা জরুরি কাজ আছে। আমি আর আগে বের হতাম, বাট ঘুম থেকে ওঠাতে লেট হয়ে গেছে, তাই এখনই যেতে হবে আমাকে। সো হ্যাভ টু গো নাও, ইউ গো অ্যান্ড হ্যাভ ইউর ব্রেকফাস্ট। বাই বাই, সি ইউ। বলে আরিয়ান দ্রুত পায়ে চলে গেল মাধুর্যের সামনে দিয়ে। মাধুর্য বুঝতে পারছে না সে কি করবে। আরিয়ান যেভাবে তাকে অ্যাভয়েড করে চলছে তাতে সে কোনো চান্সই পাচ্ছে না আরিয়ানের মান ভাঙানোর। এখন মাধুর্যের নিজেকে নিজেরই চর মারতে মন চাচ্ছে। মুখ ফসকে এরকম আজেবাজে কথা কেন বলে বসলো তার জন্য। নিজের ওপর নিজে জেদ ধরে এবার না খেয়েই আবার ঘরে ঢুকে গেল মাধুর্য। এদিকে আরিয়ান বেরিয়ে যাওয়ার সময় তার মাকে বলে গেছে যেন মাধুর্যকে ব্রেকফাস্ট করিয়ে দেয়, কারণ তার কাছে মনে হয়েছিল আরিয়ান খায়নি বলে আর মাধুর্য একা একা ব্রেকফাস্ট করতে আসতে অস্বস্তি বোধ করতে পারে, তাই হয়তো ব্রেকফাস্ট না করেই ঘরে গিয়ে বসে থাকবে সে। তাই বুদ্ধি করে আরিয়ান যাওয়ার সময় তার মাকে বারবার করে বলে দিয়ে যায় যেন মাধুর্যকে ডেকে এনে ব্রেকফাস্ট করিয়ে দেয়। তাই মোনালিসাও আরিয়ানের যেতে যেতেই আরিয়ানের ঘরের সামনে এসে দরজায় নক করে। মাধুর্য বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলে দেয়। মোনালিসা মিষ্টি হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। মাধুর্য মিষ্টি হাসলো। মোনালিসা বলল, চলো ব্রেকফাস্ট খাবে। মাধুর্য আমতা করে বলল, না মানে বলছি যে মম, আমার না একদমই ক্ষুধা নেই, আমি এখন খাবো না। তাছাড়া এখন ব্রেকফাস্টের সময় চলে গেছে, তাই একেবারে না হয় দুপুরে আপনাদের সাথে মানে সবার সাথে মিলে লাঞ্চ করব, কেমন? ওহ নো বেবি, তা হচ্ছে না। আমার হাজবেন্ড আমাকে যাবার সময় বারবার করে বলে গেছে যেন
তোমাকে আমি ব্রেকফাস্ট খাইয়ে দিই। আর তুমি তো এখনো আমার সনকে চিনতে পারোনি। আই থিঙ্ক সে যদি এসে জানতে পারে তুমি সকালের খাবার খাওনি, দেন পুরো প্যালেস মাথায় তুলবে ফেলবে। তাই ব্রেকফাস্টটা করে নাও লক্ষ্মীটি। মাধুর্য বাধ্য হয়ে গেল ব্রেকফাস্ট করতে, আর মনে মনে আরিয়ানকে ইচ্ছে মতো বকতে লাগলো। মাধুর্য মনে মনে বলছে, যে লোক একটা এদিকে আমার সাথে রাগ দেখে মুখ ফুলিয়ে আমার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছে, আর অন্যদিকে আবার আমার খাওয়া দাওয়া নিয়ে কত কনসিডার। আসো তুমি বাড়িতে, দেখবো আমি কতক্ষণ তুমি মুখ ফুলিয়ে আমার থেকে দূরে থাকতে পারো। ব্যাটা ইংরেজ কোথাকার। এরকম আরও অনেক হাবিজাবি কথা ভাবতে ভাবতে খাওয়া শেষ করলো মাধুর্য। আর এর মধ্যে মোনালিসার সাথে টুকটাক গল্প তো আছেই। খাওয়া শেষ করে মাধুর্য উঠতে নিলেই মোনালিসা বলল, লিস্টেন মেরিন, টুমরো তোমাদের বিয়ে উপলক্ষে আমরা একটা পার্টি রেখেছি বাড়িতে। সো তুমি আর প্রিন্স গিয়ে বিকেলে নিজেদের পছন্দ মতো শপিং করে নিয়ে এসো, ওকে? মাধুর্য কথাটা শুনে মনে মনে খুশি হলো, কারণ এই সুযোগে আরিয়ানের সাথে কালকের ব্যাপারটা নিয়ে কথা বলে সব মিটমাট করা যাবে। তাই মাধুর্য মিষ্টি এসে মোনালিসাকে বলল, ঠিক আছে বোন, কিন্তু আপনার ছেলে কি যাবে আমার সাথে? ও মা, ওখানে যাবে না। তাছাড়া তুমি ওর ওয়াইফ, তোমার সাথে না গেলে কার সাথে যাবে সে? না মানে আমি বলছিলাম যে উনি কি সময় পাবেন আমার সাথে যাবার? আসলে কিছুক্ষণ আগে তো ব্যস্ত হয়ে বেরিয়ে গেলেন, তো তাই বললাম। ও নো নো, তুমি সেই নিয়ে চিন্তা করো না। আরিয়ান ঠিক সময় মতো চলে আসবে। অ্যাকচুয়ালি অনেক দিন ছুটি খাটিয়েছে তো, সেই জন্য আজ ইউনিভার্সিটিতে যেতে হচ্ছে। তুমি সেই নিয়ে চিন্তা করো না, এখন গিয়ে একটু রেস্ট নাও। আচ্ছা বোন, আমি আসছি তাহলে। আর আপনার কোনো প্রয়োজন হলে আমাকে অবশ্যই ডাকবেন, কেমন? মোনালিসা মিষ্টি এসে বলল, ওকে ডিয়ার, ওকে। নো, ইউ গো অ্যান্ড টেক রেস্ট। অনেক ধকল গেছে কয়েকদিন তোমার উপর দিয়ে, তাই এখন তোমার একটু রেস্টের দরকার। না হলে টুমরোতে পাঠিয়েছে তো তোমাকে অনেক উইক লাগবে। মাধুর্য এবার একটু শব্দ করে হেসে বলল, আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি, আপনিও গিয়ে রেস্ট নিন মম। ঠিক আছে। দুপুরে আরিয়ান বাসায় ফিরে ফ্রেশ হয়ে খেতে বসে খাবার টেবিলে। কাজের লোক খাবার বেড়ে দিচ্ছে, সবাই টেবিলে উপস্থিত, কিন্তু মাধুর্য এখনো আসেনি। আরিয়ান তার মাকে জিজ্ঞেস করলো, মম, মেরিন কি খাবার খেয়েছে? নো মাই সান, সে তো বলেছিল আমাদের সাথে খাবে। তুমি খেতে আসতে বলনি? আরিয়ানের খেয়াল হলো যে তার বাবা মা জানে না তারা আলাদা ঘরে থাকছে, তাই আরিয়ান দ্রুত বসা থেকে উঠে বলল, নো, অ্যাকচুয়ালি সে মনে হয় ওয়াশরুমে ছিল, তাই আমি দেখতে পাইনি। আমি ভেবেছিলাম সে এখানে চলে এসেছে, আমি গিয়ে ডেকে আনছি ওকে। বাই দ্য ওয়ে, সে সকালের খাবার খেয়েছিল তো? হ্যাঁ, সে খেয়েছে। ওকে। বলে আরিয়ান দ্রুত মাধুর্যকে ডাকতে গেল। মাধুর্য ঘরের সামনে গিয়ে একবার দরজা নক করলো। ভিতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে আরিয়ান আবার নক করে। দ্বিতীয়বার সাথে সাথেই মাধুর্য দরজা খুলে দেয়। মাধুর্য আরিয়ানকে দেখে অভিমানী চোখে কিছুক্ষণ আরিয়ানের দিকে তাকিয়ে থেকে চোখ নামিয়ে মুখ ঘুরিয়ে নেয়। আরিয়ান মাধুর্যের ভাবসাব কিছু না বুঝতে পেরে বলল, চলো খাবার খাবে, সবাই ওয়েট করছে আমাদের জন্য। মাধুর্য মুখ ফুলিয়ে রেখেই অন্যদিকে তাকিয়ে বলল, আমার ক্ষুধা নেই, আপনারা খেয়ে নিন। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ক্ষুধা নেই মানে? সকালে কি এমন খেয়েছ যে তোমার এখনো ক্ষুধা নেই? চলো খাবে, মম ড্যাড ওয়েট করছে তোমার জন্য। তাছাড়া আমার খুব টায়ার্ড লাগছে, খেয়ে ঘুমোতে যাব। তাহলে গিয়ে খান, আমি কি আপনাকে ধরে রেখেছি নাকি? আমি খাবো না বললাম তো। হ্যাঁ খান গিয়ে, আমাকে ছাড়া তো আপনার সবই চলে, তাহলে আমাকে ছাড়া খেতেও নিশ্চয়ই প্রবলেম হওয়ার কথা নয়। মানে? মাধুর্য এবার ছলো ছলো চোখে আরিয়ানের দিকে তাকালো। মাধুর্যর চোখে জল দেখে আরিয়ানের বুকটা হঠাৎ ধুক করে উঠল। আরিয়ান একটা শুকনো ঢোক গিলে মাধুর্যর কিছুটা কাছাকাছি গিয়ে বলল, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আমি কি আবার কোনো ভুল করেছে? আমি ভুল করলে আমাকে পানিশমেন্ট দাও প্লিজ। তুমি খেতো না, তুমি কাঁদলে আই ডোন্ট নো ওয়াই আমার ভালো লাগে না। প্লিজ এরকম ক্রাই মাই সুইট হার্ট। মাধুর্য এবার নিজেকে ধরে রাখতে না পেরে খপ করে গিয়ে আরিয়ানকে ঝাপটে ধরে পুপিয়ে কেঁদে উঠল। আরিয়ান তো থ মেরে দাঁড়িয়ে আছে। মাধুর্য ওই অবস্থাতেই কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আপনি কেন এভাবে আমাকে অ্যাভয়েড করে চলছেন? কেন আপনি অন্যকে গিয়ে থাকছেন?
আমি তো কালকের ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছি, তবু আপনি কেন আমার উপর এতটা অভিমান করে আছেন? আপনি বিশ্বাস করুন, আমি ওই শব্দটা আপনার উপর প্রয়োগ করার সময় এতটার অর্থ একবারও আমার মাথায় আসেনি। আমি ওইসব ভেবে আপনাকে কথাটা বলিনি। আসলে ওইসব পোশাক দেখে আমার একটু খারাপ লেগেছিল তখন, তাই একটু মাথা গরম হয়ে গিয়েছিল আপনি ওইরকম পোশাকগুলো এনেছিলেন বলে। সেই কারণে রাগের মাথায় কি বলতে কি বলে ফেলেছি, আমি নিজেও বুঝতে পারিনি। প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমার থেকে এভাবে দূরে সরে থাকবেন না দয়া করে। আপনার এই দূরত্ব আমাকে এড়িয়ে চলা আমি মেনে নিতে পারছি না। আমার সহ্য হচ্ছে না। প্লিজ আরিয়ান, প্লিজ ফরগিভ মি। আমি আর কখনোই আপনার সাথে ওইরকম বাজে ব্যবহার করব না, প্রমিস। আর আপনার দেওয়া পোশাকও আমি পরবো, সেটা যেমনই হোক না কেন। আমি বুঝতে পেরেছি ওই সামান্য ব্যাপার নিয়ে আমার ওই রকম ওভার রিয়েক্ট করা একদম উচিত হয়নি। তাছাড়া আপনি তো আমার স্বামী, আর স্বামীর সামনে এইসব পোশাক তো পরা যায়। কিন্তু কেন যে এই কথাটা আমার মাথায় তখন আসেনি আমি বুঝতে পারছি না, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি। আর এখন থেকে এমন ভুল আর কখনোই করব না। আমি আবারও ক্ষমা চাইছি আপনার কাছে, প্লিজ। আপনি আবার আগের মতো আমার কাছের সাথে কথা বলুন, হাসুন, প্লিজ আরিয়ান, প্লিজ। ইটস ওকে, আমি বুঝতে পেরেছি, তুমি শান্ত হও। আরিয়ানের কথাটা শেষ হতেই মাধুর্য দ্রুত আরিয়ানের বুক থেকে মুখ তুলে আরিয়ানের মুখের দিকে তাকিয়ে বলল, বাউ? বাউ আবার কি? আরিয়ান মিষ্টি এসে উত্তর দিল, কেন? তুমি তো আমার বউ। মাধুর্য কিছুক্ষণ অবাক চোখে আরিয়ানের দিকে তাকিয়ে থেকে বাউ শব্দটার মানে বোঝার চেষ্টা করতে লাগলো। কয়েক সেকেন্ড যেতেই সে হু হা করে হেসে উঠল। আরিয়ান মাধুর্যের হাসির কারণ জানার জন্য কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকলে মাধুর্য কোনো রকমের হাসি আটকে আরিয়ানের কিছুটা কাছে গিয়ে তার গলা জড়িয়ে ধরে নিজের পা দুটো অনেকটা উঁচুতে তুলে আরেকটু ওপরে ওঠে এক হাত আরিয়ানের চুলগুলো এলোমেলো করে দিয়ে বলল, ইউ মিন বউ মানে ওয়াইফ? আরিয়ান মিষ্টি হেসে দ্রুত মাথা ঝাঁকিয়ে উত্তর দিল। মাধুর্য মুচকি এসে আরিয়ানের নাকটা আলতো করে টেনে দিয়ে বলল, আমার বরটা। আরিয়ান হাসলো। আরিয়ানকে হাসতে দেখে মাধুর্য হেসে আবার আরিয়ানকে জড়িয়ে ধরতে নিলেই পিছন থেকে হঠাৎ রায়হান খান এসে শুকনো কেসে বলে উঠল, আমি কিন্তু কিছুই দেখিনি, কিন্তু বলেছিলাম যে আজকে দুপুরে খাবার আমাদের সাথে খাওয়া হবে নাকি আলাদা কোনো প্ল্যান আছে? রায়হানের কথার আওয়াজ শুনেই থতমত খেয়ে গেল মাধুর্য। দ্রুত আরিয়ানকে ছেড়ে দিয়ে একটু দূরে সরে গিয়ে লজ্জায় মাথা নিচু করে ফেলে। ওইদিকে আরিয়ান রায়হানের দিকে তাকাতেই রায়হান তাকে চোখ মেরে দিল। আরিয়ান তার বাবার থেকে দ্রুত চোখ সরিয়ে মাধুর্যের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলো। রায়হান আবার বলল, না ঠিক আছে, যদি তোমাদের আলাদা কোনো প্ল্যান থাকে তাহলে আর আমাদের শুধু শুধু উপোস করে কি লাভ বলো? আমরা বরং খেয়ে নেই, কি বলো তোমরা? মাধুর্য দ্রুত বলে উঠল, না না বাবা, আমরা আপনাদের সাথে একসাথেই খাবো, আপনি যেন, আমরা এক্ষুনি এসছি। রায়হান মিষ্টি এসে বলল, ওকে ওকে, এসো তোমরা তাহলে। আর আরিয়ান, এবার থেকে দরজা বন্ধ করে নিতে ভুলবে না। বলে রায়হান চলে যেতে লাগলো। আর এদিকে মাধুর্য তো লজ্জায় আরিয়ানের দিকেও তাকাতে পারছে না। আর আরিয়ান তার লজ্জারাঙা বাঙালি বধূর লজ্জামাখা মুখটা দেখে দেখে আরও বেশি প্রেমে পড়ে যাচ্ছে। আরিয়ান বিকেলে মাধুর্যকে নিয়ে কয়েকটা দার্শনিক স্থানে ঘুরিয়ে দেখায়, আর তারপর প্রচুর কেনাকাটা করে রাতে একেবারে বাইরে থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে ফেরে মাধুর্যকে নিয়ে। এসেই তার বাবা মায়ের সাথে দেখা করে দুজনে ঘরে এসে আরিয়ান যায় ফ্রেশ হতে। আর মাধুর্য এই ফাঁকে কিনে আনা পোশাকগুলো সব কাভারে তুলে রাখে। তার কাভার থেকে 2টা প্যাকেট নিয়ে চলে যায় পাশের রুমে। আরিয়ান ফ্রেশ হয়ে এসে হাত মুছতে মুছতে চারিদিক চোখ বুলিয়ে দেখে মাধুর্য কোথাও নেই। তাই সে ভাবলো হয়তো তার মায়ের কাছে গেছে কিংবা কোনো কারণে নিচে গেছে। তাই এটা নিয়ে তেমন একটা না ভেবে মাধুর্যর জন্য অপেক্ষা করতে লাগলো। প্রায় 5-6 মিনিট পর মাধুর্য আসছে না দেখে আরিয়ান ঘর থেকে বের হয়ে তার বাবা মায়ের রুমের দিকে যায়। সেখানে গিয়ে জানতে পারে মাধুর্য তাদের কাছে যায়নি। তাই আরিয়ান এবার ভাবলো আবার পানির জন্য কিচেন রুমে গেল কিনা। তাই সে কিচেন রুমে গেল, কিন্তু না, সেখানেও মাধুর্যর দেখা পেল না। ড্রয়িং রুমেও নেই মাধুর্য। এদিকে নিজের ফোনটাও আরিয়ানের ঘরে ফেলে এসেছে। তাই আবার ঘরের দিকে পা বাড়ালো। ঘরের সামনে এসেই দেখে ঘরের দরজা হাট করে খোলা আর ঘরের ভিতরটা অন্ধকার। আরিয়ান ভাবলো হয়তো মাধুর্য ঘরে এসেছে আর সেই লাইট অফ করে দিয়েছে। আরিয়ান মুচকে এসে বাইরের আলোয় যতটা দেখা যায় সেই আলোতেই ঘরে ঢুকে ঘরের লাইটের সুইচ হাতড়ে লাইট অন করে পিছনে ফিরে তার মুখ হা হয়ে গেল। এরকম কিছু দেখার জন্য হয়তো সে প্রস্তুত ছিল না।
সে দেখে মাধুর্য একটা পাতলা সাফ টিস্যু শাড়ি আর তার সাথে একেবারে স্লিপলেস ব্লাউজ পরে চুলগুলো ছেড়ে এক সাইডে এনে উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে। তার উপর আবার ব্লাউজের পিছনের পিঠ অনেকটা চওড়া। এই দৃশ্য দেখে আরিয়ানের মাথা ঘুরে গেল। সে ঘোরের মধ্যে পড়ে গেল। আরিয়ান আস্তে আস্তে মাধুর্যর দিকে এগোতে লাগলো। এক পর্যায়ে আরিয়ান একদম মাধুর্যের কাছাকাছি গিয়ে মাধুর্যের পিছনে দাঁড়ালো। মাধুর্য চোখ খিচে বন্ধ করে একটা বড় শ্বাস ছেড়ে লাজুক হেসে আরিয়ানের দিকে ফিরল। প্রচণ্ড নার্ভাস ফিল করছে মাধুর্য, কিন্তু তবু আজ এই ঝুঁকিটা নিল এই বেশে আরিয়ানের সামনে দাঁড়ানোর। আসলে কাল আরিয়ানের সাথে সে যেই ব্যবহারটা করেছে সেটার প্রায়শ্চিত্ত করার একটা প্রচেষ্টা এটা। দুপুরের আগে যখন আরিয়ান বাড়িতে ছিল না, তখন মাধুর্য পাশের যে রুমে রাতে আরিয়ান ছিল সেই রুমে গিয়েছিল আরিয়ানের আনা সেই পোশাকগুলো খুঁজতে, কিন্তু গিয়ে দেখে আরিয়ানের সেইগুলো ঘরের ভিতরে ডাস্টবিনে ফেলে দিয়েছে। তাই সেগুলো সেখান থেকে এনে লন্ড্রিতে দেওয়ার জন্য রেখে দেয়। আর শপিংয়ে যাওয়ার সময় তার শাশুড়ি তাকে আলাদাভাবে কিছু ডলার দিয়েছিল তার শাশুড়ির পক্ষ থেকে নিজের পছন্দ মতো কিছু কিনে নেওয়ার জন্য। এদিকে পরনের শাড়িটা তার দেশ থেকে আনা হলেও শাড়ির সাথে থাকা ব্লাউজটা ছিল খুবই সাধারণ। তাই মাধুর্য শপিংয়ে গিয়ে এই শাড়িটার সাথে ম্যাচ করে ব্লাউজটা কিনেছিল, যদিও আরিয়ান তখন সেটা দেখেনি। কারণ এটা কেনার সময় মাধুর্য কিছু পার্সোনাল জিনিস কিনবে বলে আরিয়ানকে অন্যদিকে পাঠিয়ে দেয়, আর এটার দামও মাধুর্য আলাদাভাবেই আরিয়ানের অগোচরে পেমেন্ট করে দেয়। যাই হোক, মাধুর্য সামনের দিকে ফিরে লাজুক হেসে কাঁপা কাঁপা গলায় আরিয়ানকে বলল, কেমন লাগছে আমায়? আরিয়ান আনমনে মাধুর্য আরও একটু কাছে গিয়ে বলল, Why do you want to drive me crazy like this? এমনিতে তো ক্রেজি হয়ে আছে তোমার প্রেমে, এর বেশি ক্রেজি হলে সামলাতে পারবে তো আমায়? মাধুর্য আরিয়ানের কথায় যেন আরও লাল হয়ে উঠল লজ্জায়। সে দ্রুত মুখ লুকালো আরিয়ানের বুকে। আরিয়ান মুচকি এসে মাধুর্যের মুখ নিজের বুক থেকে সরিয়ে এনে আঙুলের সাহায্যে মাধুর্যের থুতনিটা ধরে মুখটা উপরে তুলে আস্তে আস্তে ঠোঁটের দিকে এগোতে নিলেই মাধুর্য ভয়ে চোখ মুখ খিচে আরিয়ানকে ধাক্কা মেরে উল্টো দিকে ফিরে এক দৌড় মেরে গিয়ে বিছানায় বসে হাঁপাতে লাগলো। ওইদিকে আরিয়ান মাধুর্যের এই অবস্থা দেখে হু হা করে হেসে দিয়ে তার কাছে এগিয়ে এসে বলল, কি এইটুকুতে দম শেষ মিসেসের? এটা তো কিছুই ছিল না, যে একটা ট্রেলার ছিল। পুরো মুভি দেখলে তো মনে হচ্ছে তোমাকে খুঁজে পাওয়া যাবে না। মাধুর্য এবার লজ্জায় দুই হাতে মুখ ঢেকে বলল, ইস, আর কত লজ্জা দেবেন? এতটা দুষ্ট হলেন কিভাবে আপনি? আগে তো এমন ছিলেন না। আরিয়ান এবার মাধুর্যের গা ঘেঁষে বসে দুষ্ট হেসে বলল, আগে তো তুমি আমার ওয়াইফ ছিলে না, তাই এখন তুমি আমার বউ হয়ে গেছো আর আমিও দুষ্ট হয়ে গেছি, আন্ডারস্ট্যান্ড? মাধুর্য মুখ থেকে হাত সরিয়ে আরিয়ানের থেকে কিছুটা সরে বসতে নিলে আরিয়ান তার কোমর জড়িয়ে ধরে এক টানে নিজের কাছে নিয়ে আসে। মাধুর্য অবাক চোখে আরিয়ানের দিকে তাকাতেই আরিয়ান ভ্রু নাচিয়ে বলে ওঠে, কোথায় সরে যাচ্ছ? আমাকে জাগিয়ে দিয়ে নিচে ঘুমিয়ে যাবে? তা হচ্ছে না। মাধুর্য অবাক হয়ে জিজ্ঞেস করলো, মানে মি? আরিয়ান দুষ্ট হয়েছে মাধুর্যের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আজকে কিন্তু আমি কিছুতেই ছাড়ছি না মাই ডিয়ার ওয়াইফ। আমাদের বিয়ের 4-5 ডেজ হয়ে গেছে, কিন্তু এখন আমাদের ফার্স্ট নাইটই হলো না। আজ আমি কোনো বাধা মানব না। আজ তো আমি আমাদের ফার্স্ট নাইট করেই ছাড়বো। সো বি রেডি সুইটহার্ট। মাধুর্যের অনার্স ফাইনালের রেজাল্ট বের হয়েছে, খুব ভালো রেজাল্ট হয়েছে। এবার মাস্টার্সে ভর্তি হওয়ার পালা। আর তাই আরিয়ান তারও ইউনিভার্সিটিতে মাধুর্যের অ্যাডমিশনের জন্য ব্যবস্থা করেছে। যথাসময় অ্যাডমিশন টেস্টে ও টিকে গিয়ে মাধুর্য সেখানে ভর্তির সুযোগটা অর্জন করে নেয়। মাধুর্য ভীষণ এক্সাইটেড, কারণ এখান থেকে সে সব সময় আরিয়ানের কাছাকাছি থাকতে পারবে। কিন্তু এখন পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে, কারণ বাড়িতে আরিয়ান একজন হাজব্যান্ড হিসেবে থাকলেও ভার্সিটিতে থাকবে একজন টিচার হিসেবে। আর এই টিচার আরিয়ানকে হাজব্যান্ড আরিয়ানের মতোই প্রোটেক্টিভ অ্যান্ড সফট মাইন্ডের থাকবে, নাকি টিচার আরিয়ান খুব কঠোর আর বদরাগী প্রকৃতির হবে, সেটা নিয়ে খুব দুশ্চিন্তায় ভুগছে মাধুর্য। কারণ সে রায়হান খান আর মিসেস মোনালিসার কাছে শুনেছে ভার্সিটিতে আরিয়ান কতটা স্ট্রিক্ট, তাই কিছুটা ভয়ে ভয়েই আছে মাধুর্য। সকালের নাস্তা শেষ হতেই আরিয়ান মাধুর্যকে তাড়া দিয়ে বলল, কুইকলি গিয়ে খাওয়ায় বসো মেরিন, আমি ফোনটা নিয়ে আসছি। কথাটা বলেই আরিয়ান দ্রুত উঠে চলে গেল নিজের রুমের দিকে। এদিকে মাধুর্য চিন্তিত মুখে মোনালিসা আর রায়হানের দিকে একবার তাকাতেই রায়হান বলল, চিন্তা করো না মামুনি, আমি জানি প্রথম দিনে একটা নতুন জায়গায় নতুন পুরুষে সবাই একটু নার্ভাস থাকে, কিন্তু দেখবে 2-1 দিন গেলে সব ঠিক হয়ে গেছে। তখন হয়তো ভার্সিটি থেকে বাড়িতে ফিরতে মন চাইবে না তোমার। কি বলো মোনালিসা? ইয়া, ইউ আর রাইট। তুমি এত নার্ভাস হয়েও না মেরিনা, কোনো ভয় নেই তোমার।
প্রিন্স তো তোমার সাথে আছে তাই না? এদের কথার মাঝেই আরিয়ান এসে হাজির। সে মাধুর্যকে এখনো এখানে বসে থাকতে দেখে আবারও তাড়া দিয়ে বলল, হেই, তুমি এখন এখানে বসে আছো কেন? ফার্স্ট ডেতে লেট করে ফেলবে নাকি? চলো কুইকলি এসে গাড়িতে ওঠো। কথাগুলো বলতে বলতেই আরিয়ান বেড়ে যেতে লাগলো। আর মাধুর্য আরিয়ানের এই শান্ত ভঙ্গিতে দেয়া ঠান্ডা ঝাড়ি খেয়েই দ্রুত কাঁধের ব্যাগটা নিয়ে দ্রুত আরিয়ানের পিছনে ছুট লাগালো। ইউনিভার্সিটিতে পৌঁছে আরিয়ান মাধুর্যকে গাড়ি থেকে নামিয়ে দিয়ে আরিয়ানের জন্য সেখানেই অপেক্ষা করতে বলে গাড়ি পার্ক করতে যায়। আরিয়ান গাড়ি পার্ক করে মাধুর্যের কাছে আসতেই দেখে কয়েকটা মেয়ে মাধুর্যের চারপাশে চক্কর কাটছে আর মাধুর্যকে নানাভাবে টিজ করছে। বেচারি মাধুর্য চুপচাপ নিজের ব্যাগ আগলে ধরে মাথা নিচু করে খিচে চোখ বন্ধ করে রেখেছে। আরিয়ান দ্রুত মাধুর্যের কাছে এগিয়ে গিয়ে ওই মেয়েগুলোর উদ্দেশ্যে কড়া গলায় বলল। মেয়েগুলো আরিয়ানের গলা পেয়ে অনেকটা ভয় পেয়ে গিয়ে মাধুর্যের কাছ থেকে সরে গিয়ে একপাশে মাথা নিচু করে দাঁড়ালো। মাধুর্য আরিয়ানকে পেয়ে যেন শরীরে শক্তি ফিরে পেল। সে দ্রুত গিয়ে আরিয়ানকে জড়িয়ে ধরল। আরিয়ান এক হাতে মাধুর্যর পিঠে হালকা করে চাপড় মেরে আশ্বস্ত করলো যে তার কোনো ভয় নেই। ওইদিকে মাধুর্য আর আরিয়ানকে এতটা ক্লোজলি দেখে মেয়েগুলো অবাক হওয়ার পাশাপাশি কিছুটা রাগ নিয়ে মাধুর্যের দিকে তাকিয়ে আছে। আরিয়ান আবার ওদের দিকে চোখ তুলে গরম গলায় বলল, Did I ask you something? একসাথে সবাই বলল, ইয়েস স্যার। Then why didn't you answer me? What were you doing here? Were you giving rags here? মেয়েগুলো দ্রুত আবার একসাথে মাথা নাড়ালো। তাদের মধ্যে এলিটা নামের একটা মেয়ে বলে উঠল, No, no, sir. We are just waiting this girl. Actually, we have never seen her before. So, we just wanted to get to know her. That's it. Oh, really? Okay. Then I will introduce you to her. She is my wife, Mrs. Madhurja Marin. And she is also a student of this university from today. Anything else to know? এলিটা নামের একজন বলল, No, sir. Okay. Now you all can go. মেয়েগুলো সবাই আরিয়ানের কথা মতো আরিয়ানের থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে গেল। আর আরিয়ানের মাধুর্যকে নিয়ে পা বাড়ালো অফিস রুমের দিকে। কিছু ফর্মালিটিস সেরে মাধুর্যকে তার ক্লাসরুম দেখিয়ে দেয় আরিয়ান। মাধুর্য ক্লাসে বসে নোট খাতায় কী সব আঁকাউকি করছে আর তার পাশে দুইজন মেয়ে একে অপরের সাথে টুকটাক কথা বলছে। ক্লাসে আসার পর কয়েকজন মেয়ের সাথে তার পরিচয় হয় আর তার মধ্যে দুইজন মেয়ে মাধুর্যের সাথে ভালোভাবেই মিশে গেছে, কারণ তারা দুইজনও বাংলাদেশি। মেয়ে দুটোর নাম সামিরা আর সাফা। যাই হোক, যথাসময়ে প্রথম ক্লাস শুরু হলো মাধুর্যের। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো প্রথম ক্লাসটাই আরিয়ানের। তাই দেখে প্রথমে প্রচণ্ড খুশি হলেও তার সেই খুশিটা মুহূর্তেই হাওয়া হয়ে গেল, কারণ মাধুর্যের আজও ইউনিভার্সিটিতে প্রথম ক্লাস হলেও অন্যদের জন্য এইটা প্রথম ক্লাস নয়। আর তারা সবাই ভার্সিটিতে আরিয়ানের রুদ্রমূর্তি সম্পর্কে জানে, যেটা মাধুর্যের কাছে ছিল অজানা। আর যেই আরিয়ান ক্লাসে প্রবেশ করলো অমনি সবার চোখে মুখে কেমন একটা আতঙ্ক আর ক্লাসের থমথমে পরিবেশ দেখে আর বুঝতে বাকি নেই যে এখানে আরিয়ানকে সবাই সিংহের মতো ভয় পায়। তার উপর তার পাশের মেয়ে দুটো আরিয়ানের ক্লাসে ঢুকতেই মাধুর্যকে আঙুল দিয়ে ইশারা করে বোঝায় যেন সে একদমই চুপচাপ থাকে, নইলে পানিশমেন্ট। তাই মাধুর্য আপাতত চুপচাপ বসে আরিয়ানের গতিবিধি দেখছে। আরিয়ান হোয়াইট বোর্ডে একটা ইম্পর্ট্যান্ট টপিক লিখে তা নিয়ে আলোচনা করে। আলোচনা শেষে আরিয়ান পিছনে ফিরে সবার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলো বিষয়টা সবাই বুঝেছে কিনা। সবাই উত্তর দিল হ্যাঁ, কিন্তু মাধুর্য কিছুই বুঝতে পারেনি, কারণ তার মন তো বোর্ডে ছিল না। তার মন ছিল বোর্ডের সামনে দাঁড়িয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলা ওই হ্যান্ডসাম লোকটার দিকে। কিন্তু এখন পড়াটা বোঝেনি বলে যদি আরিয়ান রেগে গিয়ে সবার সামনে ধমক টমক দিয়ে বসে বা কোনো শাস্তি দিয়ে দেয়, সেই ভয়েই সে কিছু না বলে চুপ করে বসে আছে। কিন্তু সে বুঝতে পারেনি যে এটাই তার কাল হবে। আরিয়ান হুট করেই মাধুর্যের উদ্দেশ্যে বলে ওঠে, Hey you, can you explain the topic to me? মাধুর্য আরিয়ানের কথা একবার আশেপাশে তাকিয়ে আবার আরিয়ানের দিকে তাকিয়ে নিজের দিকে ইশারা করে বলল, মি। Yeah. মাধুর্য এবার আস্তে আস্তে বসা থেকে উঠে ক্লাসের সবার দিকে একবার চোখ বুলিয়ে নিল। সবাই কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে মাধুর্যের দিকে। মাধুর্য আমতা আমতা করে বলল, Actually, I am. What are you? মাধুর্য আবার আমতা আমতা করে বলে উঠল, I don't understand it. What? You didn't understand that? মাধুর্য মাথা দুই দিকে নাড়িয়ে বলল। No. আরিয়ান সাথে সাথেই কিছুটা ধমকে স্বরে বলে উঠল, Then why didn't you say before that you didn't understand it? Didn't I ask everyone if they understood the topic? Then why didn't you say that you didn't understand it? মাধুর্য এর আগে কখনোই আরিয়ানের এমন রূপ দেখেনি আর কখনো আরিয়ানের থেকে কোনো বকাও খায়নি।
বাড়িতে আরিয়ান সবসময় মাধুর্যের কাছে একজন সুপার কুল পারসন। যতই দুজনের মধ্যে মান অভিমান হোক না কেন, আরিয়ানের ব্যবহার সবসময় মাধুর্যের সাথে একদম সফট থাকে। আর তাই হঠাৎ করে আরিয়ানের রামধমক, তাও আবার সেটা এই ভরা মসজিদে হওয়ার ব্যাপারটা মাধুর্য হজম করতে না পেরে তৎক্ষণাৎ ফুপিয়ে কেঁদে ওঠে। সবাই তো হা হয়ে মাধুর্যের দিকে তাকিয়ে আছে। আর আরিয়ান যেন এবার মাধুর্যর কান্না দেখে আরও তেতে উঠল। সে এবার আরও জোরে ধমক দিয়ে উঠল। Hey you, why you crying? Don't cry at all. I'm telling you to stop crying. This is not your home or any kindergarten. It's a university. So stop doing this kind of behavior. আরিয়ানের কথায় মাধুর্যের কান্না উল্টো আরও বাড়ল, বই কি কমলো না। আরিয়ান এবার নিজের রাগ আর কন্ট্রোল করতে না পেরেই বলল, Oh, just shut you stupid fool. Either you stop crying or go out to my class. Out. আরিয়ানের সাজানো কণ্ঠে বলা এই কথাগুলো আর নিতে না পেরে মাধুর্য সাথে সাথে কাঁধের ব্যাগটা হাতে নিয়ে ফুপাতে ফুপাতে দৌড়ে বেরিয়ে গেল ক্লাস থেকে। আর সবাই ওর যাওয়ার দিকে হা করে তাকিয়ে আছে। আর এদিকে আরিয়ান বেচারা পড়েছে জ্বালায়। এখন ভার্সিটিতে পড়াতে এসেও কি সে বউয়ের সাথে বাড়ির মধ্যে আচরণ করতে পারবে? কিন্তু এই ব্যাপারটা তার বউকে কে বোঝাবে?